আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এর ফিয়ারলেস ফাইটার সবার কি অবস্থা? কেমন আছো? পড়াশোনা ঠিকঠাক যাচ্ছে কিনা? আমাকে শুনতে পাচ্ছ কিনা? আমাকে সহ পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ কিনা? এবং গত ক্লাসে যেটা রেকর্ডিং দিয়েছিলাম ডিএনএ রেপ্লিকেশন, যেখানে আমি আরএন নিয়ে আলোচনা করেছিলাম, ডিএনএ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ঠিকমতো করেছো কিনা, বই থেকে পড়েছো কিনা, সেটা কমেন্টে আমাকে জানিয়ে দাও। এবং আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস করব, যেই ক্লাসে ট্রান্সক্রিপশন পড়বো, ট্রান্সলেশন পড়বো, ঠিক আছে? কাঠ মিস্ত্রির গল্প পড়বো, জিন পড়বো, অনেক কিছুই পড়বো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। পেপার এত অল্প লোক কেন? এত অল্প লোক কেন? তোমাদের তো হাজার হাজার কোটি কোটি লোক থাকো। আজকে কই হাজার হাজার লোক কই? আমি ভালো আছি, মাসুমা, জিন্নাত, উর্মিলা ভালো আছি। নুরা বলছে ভাই ডিএনএ রেপ্লিকেশনে সেলফ টিচিং ভিডিওটা আপলোড করেছি, অ্যাপ্রুভ করে দিবেন। শিওর অ্যাপ্রুভ করে দিব, বাট কোথায় আপলোড করেছো? ওই শিখবো জিতবোতে, নাকি তোমাদের একাডেমিক গ্রুপে, নাকি ফিয়ারলেস বায়ো ওয়ারিয়র্সে? একটু জানাবো আমাকে। ঝাপসা দেখাচ্ছে? কোনটা ঝাপসা দেখাচ্ছে? ক্লিয়ার থাকার কথা, তোমার নেটের ঝামেলা হয়তো। ওকে, গুড। চলে আসছে সবাই, ঝাঁকে ঝাঁকে সবাই চলে আসছে। সুস্থ হও, হ্যাঁ সুস্থ হও, সমস্যা নাই। ওকে ওকে। হ্যাঁ, হালকা ঠান্ডা লাগতেছে আমার। না না, আজকে এই চ্যাপ্টার লাস্ট ক্লাস না। আজকে ক্লাস হবে, তারপরে আরো 4টা ক্লাস আছে। একটা এমসিকিউ সলভিং, একটা সিকিউ সলভিং, একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং, আর একটা হচ্ছে নর্মাল লেকচার ক্লাস। সো বলতে পারো আজকের ক্লাসে পরেও 4টা ক্লাস আছে এই চ্যাপ্টারের উপর। সবাই আহত? না না না, সবাই আহত না, সবাই সুস্থ আছে, এই যে চলে আসছে, চলে আসতেছে অ্যাকচুয়ালি। স্ক্রিনটা কি একটু ডার্ক লাগতেছে বা কিছু ব্লার লাগতেছে কিছু? ওকে, একজন বলছে আমি আজ প্রথম ক্লাস করছি, কোনো সমস্যা নাই। ওয়েলকাম টু শিখো, ওয়েলকাম টু ফিয়ারলেস ইউনিভার্স অফ বায়োলজি। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা যে ক্লাস করে থাকো, তোমাদের একটা টেস্ট করছি, একটা প্রশ্ন করছি। ওই প্রশ্নের উত্তর সবাই একসাথে আনসার লিখবা। যে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কোনটি? ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কোনটি? এটা সব উত্তর দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কোনটি? এটার উত্তর দাও। আনিস, ওয়েলকাম ওয়েলকাম, প্রথম আসছো, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা একসাথে অনেক দূরে এগিয়ে যাব। অনেকে অনেক উত্তর দিচ্ছ, বাট আমি বলেছি ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কোনটি? প্রধান এনজাইম, প্রধান। অনেক অনেক উত্তর আসতেছে ভাইয়া, ডিএনএ প্রাইমেস, হেলিকেস, এসএসবিপি, লাইগেস, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ, টপোয়াইসোমারেজ, বাহ। বাট সঠিক উত্তর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ বানানো। এই বানানোর জন্য প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। আর তোমরা বলছো হেলিকেস, হেলিকেসকে বলেছিলাম দ্য ডেস্ট্রয়ার। সেটা হাইড্রোজেন বন্ধন ভেঙে ডিএনএ দুইটা সূত্রকে আলাদা করে। লাইগেস হচ্ছে ওকাজাকি খণ্ড যেগুলা ছিল, খণ্ডগুলোকে একত্রে যুক্ত করতো, লাইগেস। টপোয়াইসোমারেজ হচ্ছে সুপার কয়েলিং, বা অতিরিক্ত যে প্যাচ খেয়ে যেত, ওই প্যাচ খাওয়া জিনিসটা সে প্রিভেন্ট করতো, টপোয়াইসোমারেজ। ঠিক আছে। আর এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা হেলিক্স ডিস্টেবিলাইজিং প্রোটিন, সেটা কি করতো? দুইটা সূত্রকে আলটিমেটলি রেপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আলাদা রাখতো। রাইট? ওকে। হেলিকেজ হয় নাই, পলিমারেজ যারা বলেছে তারা বলেছে। আর প্রাইমেস কি? প্রাইমেস হচ্ছে এমন একটা এনজাইম যেটা এই রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য একটা 3 হাইড্রক্সিল প্রান্ত দরকার, এবং যেটা আসে আরএন এর মাধ্যমে। সো প্রাইমেস বেসিকলি প্রাইমার তৈরি করে, এই প্রাইমারটাকে একটা আরএনএ, একটা আরএনএ।
ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আজকের পড়াশোনায় যাই। তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে কিছুটা রিক্যাপ করে ফেললাম, তাই তো? আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আরএনএ কয় প্রকার? তোমরা অনেকেই বলছো ভাই আরএনএ তো 5 প্রকার, আপনি বলছেন বইয়ে পড়ছি 6 প্রকার। অ্যাকচুয়ালি আরএনএ কোনো স্পেসিফিক প্রকার নেই, এটা অনেক প্রকারে হতে পারে, বাট বইয়ে আগে ছিল 5 প্রকার। এখন রিসেন্টলি নতুন আরেকটা আরএনএ আসছে, মাইক্রো আরএনএ। কি ভাইয়া? মাইক্রো আরএনএ। গ্যারি রুফকন এরা আরেকজন ভদ্রলোক মিলে এটা আবিষ্কার করেছেন, এই মাইক্রো আরএনএ। সো আরএনএ যেহেতু আবুল হাসান স্যারের বইয়ে এখন রিসেন্ট এডিশনে বলেছে 6 প্রকার, তোমরা 6 প্রকারেই দিবা, প্রকারেই দিবা। তাহলে আমি লিখে দিচ্ছি, আরএনএ 6 প্রকার, রিসেন্ট আবুল হাসান স্যারের বই, বুঝছো? রিসেন্ট আবুল হাসান স্যারের বই অনুসারে আরএনএ কয় প্রকার? 6 প্রকার। ঠিক আছে, ক্লিয়ার, ডান। শফিউল, স্যার আমার কমেন্ট পড়েন না কেন? এটাই হচ্ছে, দেখো তোমরা যখন কমেন্ট করে স্যার আমার কমেন্ট পড়েন না কেন, তখনই ওই কমেন্ট আমার চোখে পড়ে। ওকে ওকে, এই অধ্যায় কবে শেষ হবে? আরো 4টা ক্লাস হবে, তারপর শেষ হবে। তোমাদের একবার বলছি, একা একটা মানুষ কয়জনে কমেন্ট করবো বলো? ঠিক আছে, চলো পড়াশোনা শুরু করি। এখন তোমাদের কমেন্ট অফ করে দিচ্ছি। কোষ বিভাজন অধ্যায় আপনি নিবেন না, ওইটা আমি নিব না, এটা আমাদের রনি ভাই নিবে। তোমরা রনি ভাই কি চেনো? ঠিক আছে, ওই রনি ভাই নিবে। তো বলতে পারো এই কোয়ার্টারে আমরা এই ক্লাসই আমরা একসাথে করব, তারপরে কোষ বিভাজন রনি ভাই নিবে, তারপর নেক্সট কোয়ার্টারে হয়তো আমি কোনো একটা ক্লাস তোমাদের নিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে চলো। তো আজকে আমরা কি কি পড়বো আমরা একটু দেখে নিই। আজকে আমরা পড়বো ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। কি পড়বো ভাইয়া? ট্রান্সক্রিপশন পড়বো, রিভার্স ট্রান্সক্রিপশন পড়বো, ট্রান্সলেশন পড়বো। এখন এগুলা পড়ার আগে তোমরা আমার নর্মালি যেরকম গল্প শোনো, আমার এরকম গল্পটা শুনবা। চলো আমরা গল্প বলা শুরু করি। সবাই গল্প শোনো, হাতে খাতা কলম নিয়ে এবং সামনে বই নিয়ে। তোমাদের আমি একটা কথা বলেছিলাম, মনে আছে যে ডিএনএ কে বলা হয়, ডিএনএ হচ্ছে প্রভু অণু বা মাস্টার মলিকিউল। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ। আমি তোমাদের ক্রোমোজোম পড়িয়েছি, তাই না? ক্রোমোজোমকে আমরা কি বলেছি? বংশগতির ধারক এবং বাহক। এবং এই ক্রোমোজোমটা অসংখ্য ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন মিলে এটা তৈরি হয়। ঠিক আছে, তো আমি যদি আবারও একটা ক্রোমোজোমের চিত্র আঁকি তোমাদের সামনে, ধরো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম কি দিয়ে তৈরি ভাইয়া? ক্রোমোজোম অসংখ্য ডিএনএ দিয়ে তৈরি, এই যে ডিএনএ দিয়ে তৈরি। আচ্ছা, ডিএনএ দিয়ে তৈরি। আবার ভাই এটাও বলেছিলাম, ডিএনএ এর মধ্যে কি থাকে? কোডিং করা থাকে, যে আমি দেখতে কেমন হব, আমার কি কি বৈশিষ্ট্য প্রকাশিত হবে, আমার গায়ের রং কেমন হবে, উচ্চতা কেমন হবে, চুলের স্ট্রাকচার কেমন হবে। ঠিক আছে, আমার চুল কি কোকড়া হবে নাকি একদম সিল্কি হবে। সো এই জিনিসগুলা ডিটারমাইন করা থাকে কোথায়? ডিএনএ এর মধ্যে। সো ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ, ধরো এটা নির্দেশ করে যে তোমার হাইট কেমন হবে। ঠিক আছে, এটা ধরো তোমার গায়ের রং কেমন হবে। এরকম তোমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা তোমার জীবের বৈশিষ্ট্য, জৈবিক বৈশিষ্ট্য প্রকাশের বিভিন্ন তথ্য উপাত্ত, বিভিন্ন কোড এই ডিএনএ এর মধ্যে থাকে, যেখান থেকে পরবর্তীতে ওই বৈশিষ্ট্যগুলা প্রকাশিত হয়। সো ওই যে ডিএনএ এর বৈশিষ্ট্যসূচক অংশগুলা, বৈশিষ্ট্য নির্দেশকারী অংশ, এটাকে কি বলতো ভাইয়া? এটাকে আমরা বলেছি জিন। কি বলেছি ভাইয়া? জিন বলেছি। তাহলে কাহিনী কি হচ্ছে? আমাদের ক্রোমোজোম 46টা ক্রোমোজোম থাকে, বাবা থেকে আসে 23টি, মা থেকে আসে 23টি। এই 46টা ক্রোমোজোম প্রত্যেকটা কোষে যে আছে, এরাই বেসিকলি সবকিছু নিয়ন্ত্রণ করছে, ওরাই সকল ধরনের কোড বহন করছে, যে কোড ওয়াইজ পরবর্তীতে আমরা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছি।
এখন কথা হচ্ছে ভাইয়া সিগন্যাল এখানে দেওয়া আছে, কোড করা আছে, এগুলো তো সব নিউক্লিয়াসের ভেতরে থাকে, কিন্তু কিভাবে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়? কিভাবে এই বৈশিষ্ট্য প্রকাশ পায়? এখন এই কিভাবে প্রকাশ পায় জীবের বৈশিষ্ট্য, এই নিয়ে একটা হাইপোথিসিস আছে বা ধারণা আছে, যেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। কি বলা হয়? সেন্ট্রাল ডগমা, বা বাংলায় আমরা বলি কেন্দ্রীয় প্রত্যয়। কেন্দ্রীয় প্রত্যয় অর্থাৎ একটা জীবে এই যে ডিএনএ এর মধ্যে বিভিন্ন কিছু আছে, এই থাকা বৈশিষ্ট্যগুলো কিভাবে প্রকাশিত হয়, এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। এটা একটু আমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের বইয়ে দেখো এটা কেন্দ্রীয় প্রত্যয় নামে দেওয়া আছে, সেন্ট্রাল ডগমা নামে দেওয়া আছে, বুঝছো? সো খেয়াল করো, নর্মালি ডিএনএ কি ভাইয়া? ডিএনএ, ওকে। এখন একটা কোষ থেকে যখন দুইটা কোষ হয় বা একাধিক কোষ হয়, কোষ বিভাজন হয়, তখন আমরা দেখেছি এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, মানে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ এর কপি তৈরি হয়, যেটাকে আমরা বলেছি কি ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন, যেটা আমরা গত ক্লাসে পড়েছি, রাইট? ডিএনএ রেপ্লিকেশন। এখন ডিএনএ থেকে যে বৈশিষ্ট্য প্রকাশিত হতে হয়, তার জন্য একটা রাসায়নিক পদার্থের দরকার হয়, সেটা হচ্ছে প্রোটিন। সেটা হচ্ছে কি? প্রোটিন। সেটা হচ্ছে কি? প্রোটিন। অর্থাৎ যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের জন্য দরকার প্রোটিন। তাহলে এই জিন থেকে বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে তোমার কি লাগবে? প্রোটিন লাগবে। কি লাগবে? প্রোটিন লাগবে। এই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। কি বলা হয়? জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। অর্থাৎ আমরা যখন মুখে বলে কিছু প্রকাশ করি, ঠিক জীবনের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য, ক্রিয়া বিক্রিয়া করার জন্য তোমার লাগবে প্রোটিন। তুমি যখন কথা বলা ছাড়া বা কোনো কিছু প্রকাশ করা ছাড়া, বা ইঙ্গিতে হোক, বাক সত্তা দিয়ে হোক, যেমন প্রকাশ করতে পারো না, ঠিক একইভাবে প্রোটিন ছাড়া তোমার জীবনের কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। তার মানে এই যে জিনের মধ্যে এত কিছু কোড করা আছে, এত কিছু নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাকে লাগবে প্রোটিন। কি লাগবে? প্রোটিন লাগবে। এখন দেখি তোমরা কতটুকু মনে রাখতে পারো আমার পড়াশোনা, বা কতটুকু সিনসিয়ারলি পড়ছো। আমরা যখন কোষীয় অঙ্গাণু পড়ি, তখন একটা অঙ্গাণুর নাম বলেছিলাম যে এই অঙ্গাণুটা কি করে? প্রোটিন তৈরি করে, বা এই অঙ্গাণুটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে? তোমরা কি এটা জানো যে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা কোন অঙ্গাণুকে বলা হয়? রাইবোজোম। আবির, মারুফ, গুড। রাইবোজোম। ওকে, সবাই পারছে রাইবোজোম। গ্রেট। তাই না? রাইবোজোম বলা হয়। তাহলে এই প্রোটিনটা কোথায় তৈরি হবে বলতো? রাইবোজোমে তৈরি হবে। কোথায় তৈরি হবে ভাইয়া? রাইবোজোমে তৈরি হবে। আচ্ছা, রাইবোজোমে তৈরি হবে। রাইবোজোম কোথায় থাকে বলতো? রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে। কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। আচ্ছা, গ্রেট। তাহলে তোমরা পড়াশোনা করছো। এই গোলজি বডি না, গোলজি বডি না। গোলজি বডি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে? আচ্ছা, গুড। এখন আমাকে বলো, রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে, এই যে ক্রোমোজোম বা নিউক্লিয়াসে থাকা ডিএনএ ম্যাটেরিয়াল, এগুলো কই থাকে? আমি অলরেডি বলে দিয়েছি নিউক্লিয়াসে থাকে। সো ক্রোমোজোম, ডিএনএ এগুলো কই থাকে বলো তো? ক্রোমোজোম, ডিএনএ এগুলো কই থাকে? ক্রোমোজোম, ডিএনএ এগুলো কই থাকে? কেমন আনসার বলো। অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ বলবো, তোমরা ফটাফট বলে ফেলবা। মাসুমা সাইটোপ্লাজম বানানটা ভুল হয়েছে। সাইটোপ্লাজম CYTOPLASM, সাইটোপ্লাজম। গুড। নিউক্লিয়াসে থাকে। গুড, নিউক্লিয়াসে থাকে। তাহলে এই যে এরা ক্রোমোজোম কোথায় আছে? নিউক্লিয়াসে আছে। ক্রোমোজোম কোথায় আছে? নিউক্লিয়াস আছে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, তোমার যে সকল কোড, সকল সংকেত, এগুলো কোথায়? সকল সংকেত আছে যে কি কি প্রোটিন বানাইতে হবে, ঠিক আছে, কোন প্রোটিন দিয়ে কোন বৈশিষ্ট্য প্রকাশ করব, এগুলো আছে নিউক্লিয়াস। আছে কোথায়? নিউক্লিয়াস। কিন্তু প্রোটিন বানানোর কারখানাটা কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে। কারখানা কোথায়? সাইটোপ্লাজমে। তার মানে এই যে নিউক্লিয়াসে তোমার সকল বৈশিষ্ট্যের কোড আছে, সংকেতগুলো আছে, এই সংকেত থেকে যদি প্রোটিন বানাতে হয়, তাহলে সংকেতগুলো কোথায় পাঠাতে হবে বলতো? এই সকল সংকেত কোথায় পাঠাতে হবে? এই সকল সংকেত পাঠাতে হবে সাইটোপ্লাজমে বা রাইবোজোমে।
তখন এই সংকেতের মতো করে রাইবোজোম প্রোটিন তৈরি করবে এবং তোমার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখন এটা কি সম্ভব যে ডিএনএ কে আমি নিউক্লিয়াসের মধ্যে থেকে বাহিরে পাঠিয়ে দিব? এটা সম্ভব না। ডিএনএ এর জায়গা নিউক্লিয়াসে থাকা, ক্রোমোজোমে থাকা, ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যেই থাকবে। ক্রোমোজোম সারা বডিতে, সারা সাইটোপ্লাজমে ঘুরে ফিরে বেড়াবে না। সেক্ষেত্রে কোষ তার এক্সক্লুসিভিটি বা কোষ তার নিজস্বতা, সক্রিয়তা হারাবে। ক্রোমোজোম ধ্বংস হয়ে যেতে পারে, ক্রোমোজোমের ক্ষয়ক্ষতি হতে পারে। সো ক্রোমোজোম খুবই ভাইটাল একটা জিনিস। এটা আমাদের প্রাণকেন্দ্র কোষের বা কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসেই থাকবে, রাইট? তাহলে কি করা যায় ভাইয়া? আমার সব সেন্টার আছে নিউক্লিয়াসে, সব নির্দেশনা আমাকে বানাতে হবে প্রোটিন যেটা আছে সাইটোপ্লাজমে। তাহলে এই নির্দেশনা কাউকে না কাউকে দিয়ে পাঠাতে হবে। অর্থাৎ আমার একজন বার্তা বাহক বা মেসেঞ্জার লাগবে, যে মেসেঞ্জার কি করবে, ডিএনএ এর মধ্যে যে সংকেতটা আছে সেই সংবাদ, বার্তা, সংকেতকে বহন করে সাইটোপ্লাজমের রাইবোজোমে নিয়ে যাবে, রাইট? নাও ইউ নিড আ মেসেঞ্জার। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যখন আরএনএ পড়ি তখন আমরা একটা আরএনএ পড়েছিলাম যার নাম মেসেঞ্জার আরএনএ, বার্তাবাহক আরএনএ। যেটা কি করতো, এই যে ডিএনএ যে নির্দেশনা দেওয়া আছে, যে কোডগুলা দেওয়া আছে, যে সংকেতগুলা দেওয়া আছে, এগুলাকে বহন করে নিয়ে যায় কার কাছে? সাইটোপ্লাজমের কাছে। অর্থাৎ এই যে প্রোটিন দরকার কোড ওয়াইজ, এই প্রোটিন বানাতে হলে, এই কোড পাঠাতে হলে দরকার আমার এমআরএনএ। তার মানে কি, জিন থেকে বৈশিষ্ট্য যে প্রকাশ করব এর মাঝখানে আমাকে এমআরএনএ সহায়তা নিতে হবে, অর্থাৎ এমআরএনএ তৈরি করতে হবে। সো এই যে তারপরে কি হয় জানো, এই ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ। কি তৈরি হয়? এমআরএনএ। এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন বলা হয়। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। তারপর এমআরএনএ কোথায় যায়? রাইবোজোমে যায়। বলে যে বস বলে দিয়েছে, বসের রিকোয়ারমেন্ট এইটা, বসের সংকেত এটা, এই অনুযায়ী প্রোটিন বানাতে হবে তোমাকে, এই অনুযায়ী প্রোটিন বানাতে হবে। দেন এমআরএনএ থেকে রাইবোজোমের সহায়তায় কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এই যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এই প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এই প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে? তারপর প্রোটিন তৈরি হয় এবং যে প্রোটিন যে ধরনের বৈশিষ্ট্যের জন্য দায়ী সেটা সেই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে। বৈশিষ্ট্যের প্রকাশ। বৈশিষ্ট্যের প্রকাশ। সো বেসিকলি আমাদের বডিতে ডিএনএ নির্দেশনা ওয়াইজ বা জিনের নির্দেশনা বা কোড ওয়াইজ এইভাবে এই ধাপগুলো অতিক্রম করে বৈশিষ্ট্য প্রকাশিত হয়। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। বুঝছো? আচ্ছা, নাও আমরা অলরেডি জেনেছি ডিএনএ থেকে ডিএনএ কিভাবে তৈরি হয়, বিকজ we have already discussed replication in our previous lecture. Now we are going to find out how mRNA is produced from DNA. ডিএনএ থেকে কিভাবে mRNA তৈরি হয়, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ব্যাখ্যা করব আমরা আজকে, এবং mRNA থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় অর্থাৎ ট্রান্সলেশন প্রক্রিয়া আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে? ওকে। এখন এর আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। আমরা কি জানি, আমরা কি পড়েছিলাম যে ডিএনএ এর গঠনে কি কি থাকে? ডিএনএ এর গঠনে কি থাকে? ধরো অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। ডিএনএ হচ্ছে দুইটা পলিনিউক্লিয়েটের সূত্রক। এই যে একটা পলিনিউক্লিয়েটের সূত্রক, এইটা আরেকটা পলিনিউক্লিয়েটের সূত্রক, তাই তো? ডিএনএ বেসিক্যালি এটা, ডিএনএ বেসিক্যালি এই যে, ঠিক আছে, এরকম এইটা একটা সুতা, এটা একটা সুতা, এই যে একটা পলিনিউক্লিয়েটের সূত্রক, এটা আরেকটা পলিনিউক্লিয়েটের সূত্রক, তাই তো? এই হচ্ছে ডিএনএ ছিল, দুইটা পলিনিউক্লিয়েটের সূত্র, একটা হচ্ছে 3 to 5, একটা হচ্ছে 5 to 3, তাই না? ওকে গ্রেট। এখন পলিনিউক্লিয়েটেড মানে কি? এখানে নিউক্লিওটাইড আছে, অর্থাৎ ধরো
এখানে একটা নিউক্লিওটাইড যেটা হচ্ছে এ, তারপরে ধরো এখানে আরেকটা নিউক্লিওটাইড যেটা হচ্ছে ধরো টি, এখানে আরেকটা নিউক্লিওটাইড যেটা হচ্ছে সি, এখানে আরেকটা নিউক্লিওটাইড সেটা হচ্ছে জি, তাই না? এই পাশে ধরো টি আছে, এ আছে, জি আছে, সি আছে, এখানে ধরো আছে এ, এখানে ধরো টি, এখানে ধরো হচ্ছে তোমার টি, টি যেহেতু আছে এ হবে, তাই না? এরকম অসংখ্য পলিনিউক্লিওটাইড সূত্র একে অপরের সাথে হাইড্রোজেন বন্ধনীতে যুক্ত হয়। এখন আমরা বলেছি যে এই যে ভাই ডিএনএটা বলছেন, এই ডিএনএরই একটা নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য সংকেত বহন করে, অর্থাৎ কোড বহন করে। কি ভাইয়া? কোড বহন করে। তাহলে একটা কথা বলেছেন আপনি, কোড বা কোডন, কোড বা কোডন, ঠিক আছে? কোড বা কোডন। এখন খেয়াল করো, আমি ধরলাম যে এই অংশটুকু তোমার চুল কতটুকু লম্বা হবে তা নির্দেশ করে, অর্থাৎ এই অংশের মধ্যে তোমার চুল লম্বা হওয়ার সংকেতটা আল্লাহ তাআলা কোড করে দিয়েছে, টাইপ করে দিয়েছে। এখন তুমি যদি জুম করতে করতে যাও যাও যাও, তখন কি দেখবা? তুমি দেখবা এই অঞ্চলের মধ্যে এরকম একটা সিকোয়েন্স আছে, যে এ এর পরে টি থাকবে, টি এর পরে সি থাকবে, তারপর জি থাকবে, তারপর এ থাকবে, তারপর ধরো এ থাকবে, তারপর টি থাকবে বা সি থাকবে, তারপর জি থাকবে। তুমি কি এরকম একটা সংকেত দেখলা যে ঠিক আছে, তাহলে এই সংকেতটা আমাকে ডিটারমাইন করে যে আমার গায়ের রং কেমন হবে। তার মানে এই যে ডিএনএ তে কোড করা আছে, ডিএনএ অংশটাকে আমরা জিন বলছি, যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে। জিনগুলা বেসিকলি কি? জিনগুলা বেসিকলি হচ্ছে এরকম অসংখ্য কোড, অসংখ্য নিউক্লিওটাইডের নাইট্রোজেন ক্ষারগুলা আছে, ক্ষারগুলার সাংকেতিক ভাষা, ক্ষারগুলার একটা ক্রম, ক্ষারগুলার ক্রম, বুঝছো? ক্ষারগুলার ক্রম হচ্ছে জিন। আচ্ছা, এখন এখন তুমি দেখলা ঠিক আছে, তাহলে আমি যে প্রোটিন বানাবো এ টি সি জি, এ এ টি সি জি, কি ভাই কোনটা কি? দাড়ি কমা কোথায় কি? এখনো একটা দাড়ি কমা নাই, তাহলে কেমনে বুঝবা একক কোনটা? অর্থাৎ তুমি সেটটা কেমনে কালেক্ট করবা? যেমন একটা পায়জামা, একটা জামা, একটা ওড়না মিলে 3 পিস হয়, ঠিক আছে? 4 পিস আছে। তো তুমি এটার মধ্যে কয় সেট করবা, কিভাবে সেটটা করবা, কয়টাকে আলাদা করে সেট তৈরি করবা, এটা একটা দেখার বিষয়। এখন এটা তোমার দেখতে হবে না, বিজ্ঞানীরা দেখছেন। তারা বলছে এই যে নাইট্রোজেন ক্ষারগুলো আছে, এই ক্ষারগুলার যে সেট আমরা করি, আমরা তিনটা তিনটা করে সেট করি। অর্থাৎ এই যে দেখো এ টি জি, এই তিনটা নিউক্লিওটাইড আছে না, এখানে দেখো একটা নিউক্লিওটাইড, দুইটা, তিনটা, এই তিনটা নিউক্লিওটাইডকে আমরা একটা সেট বলবো। কি বলবো? একটা সেট বলবো, অর্থাৎ একটা কোড বলবো। কি বলবো ভাইয়া? একটা কোড বলবো, ঠিক আছে? তাহলে এই তিনটা একটা কোড, এই তিনটা একটা কোড, ঠিক আছে? এই তিনটা একটা কোড, অর্থাৎ আমরা তিনটা তিনটা নিউক্লিওটাইড বেস ধরে ধরে একটা কোড তৈরি করব। তিন মানে কি? তোমরা পড়েছো ট্রাই, ট্রাই পড়েছো, ট্রাই মানে তিন। আর পড়েছো ট্রিপলেট, ট্রিপল সেঞ্চুরি, 300, সেরকম ট্রিপলেট। সো যেহেতু তিনটা তিনটা করে একটা কোড আমরা ডিটারমাইন করছি, তারা এই কোডগুলাকে বললো এই কোডগুলো হবে ট্রিপলেট কোডন। কি হবে ভাইয়া? ট্রিপলেট কোডন। কি হবে? ট্রিপলেট কোডন হবে, ঠিক আছে? এরকম অসংখ্য ট্রিপলেট কোডন হতে পারে। কয়টা হতে পারে? খেয়াল করে দেখো, তোমার কয় ধরনের নিউক্লিওটাইড থাকে ডিএনএ তে বা আরএনএ তে? কয় ধরনের নিউক্লিওটাইড থাকে? 4 ধরনের না? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর এমআরএনএ ক্ষেত্রে বা আরএনএ ক্ষেত্রে অ্যাডেনিন, গুয়ানিন, ইউ থাকবে, টি থাকবে না, অর্থাৎ ইউরাসিল আর সাইটোসিন। সো 4 ধরনের কোড হতে পারে, রাইট? এখন এই 4 ধরনের কোডগুলাকে বা 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারগুলাকে, নট 4 ধরনের কোড, 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারগুলাকে বা 4 ধরনের নিউক্লিওটাইডকে তুমি যদি বিন্যাস সমাবেশ করো, কম্বিনেশন, পারমুটেশন, তখন বেসিকলি তুমি 4 × 4 × 4 কত হয় দেখো? 4³ 64 কোডন তুমি পাবা। অর্থাৎ তোমার আমার বডিতে 64 টাইপের কোডন আছে, 64 টাইপের কোডন আছে।
যে কোডনগুলা বেসিকলি সংকেতটা বহন করছে যে আমরা কি কি প্রোটিন তৈরি করতে পারবো, কি কি প্রোটিন তৈরি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কি দিয়ে ভাইয়া? প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, এন সংখ্যক অ্যামাইনো অ্যাসিড একে অপরের সাথে পেপটাইড বন্ধনী, কোন বন্ধনী? পেপটাইড বন্ধনী। তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড ধরো, সাথে ধরো এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরা মিলে কি তৈরি করবে? বন্ধন তৈরি করবে, পেপটাইড বন্ধনী, পেপটাইড বন্ধনী। বুঝছো? এই এরা মিলে যে পেপটাইড বন্ধনী হবে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মানে অসংখ্য পলিপ্যাপটাইড, পলিপ্যাপটাইড। এই পলিপ্যাপটাইড গুলাই বেসিকলি কি? প্রোটিন। বেসিকলি কি? প্রোটিন। তার মানে দেখো, তোমার এই যে একটা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য প্রকাশ করতে যে বললাম এটা তোমার গায়ের রঙের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য প্রকাশ করতে তোমার একটা প্রোটিন দরকার। কি দরকার? প্রোটিন দরকার। কি দরকার? প্রোটিন দরকার। এই প্রোটিনের জন্য কি লাগবে? প্রোটিনের জন্য লাগবে অ্যামাইনো অ্যাসিড লাগবে, অ্যামাইনো অ্যাসিড লাগবে। আচ্ছা, তার মানে এরা বেসিকলি কি প্রকাশ করে? যে এই যে বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যের জন্য একটা প্রোটিন বানাইতে হবে, ওই প্রোটিনের জন্য লাগবে অ্যামাইনো অ্যাসিড। তার মানে এরা নির্দেশ করে কি কি অ্যামাইনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হবে। মানে ট্রিপলেট কোডনগুলা কি নির্দেশ করে? অ্যামাইনো অ্যাসিড কে নির্দেশ করে। কি নির্দেশ করে ভাইয়া? অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। সো এই 64টা কোডনের মধ্যে 61টা কোডন হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড নির্দেশকারী, অ্যামাইনো অ্যাসিড নির্দেশকারী। বাকি 3টা হচ্ছে ননসেন্স কোডন, মানে এরা কোনো সেন্স মেক করে না, ননসেন্স কোডন। আর এরা হচ্ছে দে সেন্স সামথিং, ঠিক আছে, দে সেন্সিবল, এরা হচ্ছে সেন্স কোডন। বুঝছো? 61টা হচ্ছে সেন্স কোডন, অর্থাৎ ওরা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। আর 3টা হচ্ছে ননসেন্স, ওরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, থাকার জন্য থাকে, থাকার জন্য থাকে। অর্থাৎ তোমার লাইফের যদি কোনো মিনিং না থাকে, when you can't express your individuality, your personality, obviously that should be a good one, you are totally nonsense, right? কারণ ওরা এক্সপ্রেস করতে পারছে, একটা অর্থ বহন করছে অ্যামাইনো অ্যাসিড, দে আর সেন্স কোডন। 3টা কোডন আছে, ইউএএ, ইউজিএ, ইউএজি। ওরা কোনো সেন্স বহন করে না, ওরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, দে আর ননসেন্স কোডন, দে হ্যাভ নো মিনিং, তাদের কোনো মিনিং নাই। তাদের মিনিং একটাই, দে আর ননসেন্স, দে উইল স্টপ সামথিং। এখানে এসে সবকিছু থেমে যাবে, কারণ এখানে এসে কেউ কিছু খুঁজে পাবে না, কিছু আবিষ্কার করতে পারবে না, কোনো অর্থ খুঁজে পাবে না। সো এই ননসেন্স জায়গায় এসে সবাই থেমে যাবে। সো মেক ইউর সেলফ এ সেন্স কোডন, এক্সপ্রেস সামথিং, বিয়ার সাম মিনিংফুল থিং ইন ইউর লাইফ, ডোন্ট বি এ ননসেন্স কোডন। ঠিক আছে? তো এইচএসসিতে উঠেছো, এটার মর্মার্থটা বোঝার চেষ্টা করো, এই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। বুঝতে সময় লাগতে পারে, কষ্ট হতে পারে, একজন 7 দিনে বুঝে ফেলছে, তোমার হয়তো 14 দিন 21 দিন লাগতেছে, বাট as far as you are trying, you are making sense, you are sense কোডন। বাট when you give up, when you stop trying, you are nonsense, totally nonsense। আমি জানি তোমরা কেউ ননসেন্স হতে চাও না, সবাই খুব সেন্সিবল হতে চাও, সবাই জীবনে একটা মানে খুঁজে পেতে চাও, এবং তোমার জীবনের মাধ্যমে, তোমার কাজের মাধ্যমে অন্যের জীবনকে অর্থবহ করতে চাও। এজন্য কি করতে হবে? প্রচুর প্রচুর কাজ করতে হবে, নতুন নতুন মানে খুঁজতে হবে। যখনই তোমার ভেতর থেকে আসবে থেমে যাই, পারবো না, তখনই বলতে হবে নো, থেমে যাওয়া যাবে না, আই হ্যাভ টু ডু দিস, আমাকে করতে হবে। ঠিক আছে? কারণ আমি ননসেন্স না, আই উইল মেক সেন্স। বুঝছো? আচ্ছা, তো দ্যাট ইজ দ্য ফিলোসফি অফ দ্য ডে, উইল বি সেন্সিবল, উই উইল বি সেন্সিবল। আচ্ছা, এই সেন্স করুন যে 61টা আছে,
এর মধ্যে একটা কোডন আছে যেটা সবকিছু সূচনা করে, সেটা হচ্ছে এ ইউ জি। তুমি যখন দেখবা এ ইউ জি, এটা হচ্ছে সূচনা কোডন। সূচনা কোডন অর্থাৎ এই প্রোটিন তৈরি শুরু হবে এটা দিয়ে। প্রোটিন তৈরি শুরু হবে এ ইউ জি দিয়ে। কি দিয়ে ভাইয়া? এ ইউ জি দিয়ে শুরু হবে প্রোটিন তৈরি। আর এই যে এ ইউ জি একটা কোডন, আমরা বলেছি কি কোডন গুলো একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তাই এই এ ইউ জি এটা ম্যাথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিডের বার্তা বহন করবে। ঠিক আছে মেটা স্টুডেন্টস? ওকে, এখন বলতে ভাইয়া এ ইউ জি, ইউ তো ডিএনএ তে নাই। দ্যাটস দ্য গেম। ইউ তো ডিএনএ তে নাই, ইউ কিসে আছে? আরএনএ তে আছে। আমরা বলেছিলাম প্রোটিন তৈরি করতে হলে ডিএনএ এর কথাগুলা, ডিএনএ এর ভাষাটা রাইবোজোম পর্যন্ত প্রোটিন ফ্যাক্টরিতে পৌঁছাইতে হলে কাকে লাগবে? এম আরএনএ কে লাগবে। কাকে লাগবে? এম আরএনএ কে লাগবে, রাইট? ওকে, সো আমরা দেখব ট্রিপলেট কোডন পাইলাম। এই কোড ওয়াইজ আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। তাই এই কোড ওয়াইজ আমাদের প্রথমে এমআরএনএ বানাইতে হবে। কি বানাইতে হবে? এমআরএনএ বানাইতে হবে। আচ্ছা, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা একটু আমাকে জানাও, বা কে কত পার্সেন্ট বুঝছো সেটা আমাকে জানাও। কে কত পার্সেন্ট বুঝছো এটা আমাকে জানাও। ও ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সাবাস। পার্সেন্টেজ বলো, পার্সেন্টেজ বলো। স্যার কোডন কি? কোডন হচ্ছে যে কোড বলি না, তোমরা তো কোড ল্যাঙ্গুয়েজ বোঝো, সংকেত। কোডন হচ্ছে সংকেত। এই যে অ্যামাইনো অ্যাসিড লাগবে, অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করবে, কোন অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে এই অর্থটা যে তিনটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স বা ক্রম মিলে প্রকাশ করে, ওইটা হচ্ছে একটা কোডন বা ট্রিপলেট কোডন। বুঝছো? গুড, কোনো সমস্যা নাই। শোনো, আমি তোমাকে একটা সিক্রেট কথা বলি, যদিও লাইভে বলতেছি, তোমরা সবাইকে প্রচার করে দিবো, তবু বলছি, যেটা প্রথমবার আমিও বুঝি নাই। প্রথমবার আমিও বুঝি নাই। ইট ইস টাফ, আই নো ইটস টাফ, এবং দের ইজ নো শেম ইন অ্যাকসেপ্টিং দ্যাট ইট ইজ এ টাফ কনসেপ্ট। সো তুমি একবারে বুঝবা না, হয়তো তোমার হয়তো আমার কথাগুলো 2বার শুনতে হবে, 3বার শুনতে হবে, তোমার হয়তো বইটা 2বার 3বার পড়তে হবে, তোমার হয়তো সেলফ টিচিং বা অ্যাক্টিভ রিকলিং 2-3বার করতে হবে, দেন তুমি এটা ভালো করে বুঝবা। সো নিজেকে ওই সময়টা দাও, 7 দিন সময় নিজেকে দাও। 7 দিনে অ্যাটলিস্ট 2বার আমার কথাগুলো শুনবা, 3বার পড়বা এবং 2বার নিজেকে বোঝাবা। তারপর আমাকে জানিও যে ভাইয়া আমি এটার বস হইছি কি হই নাই। চৌষট্টি হয়, 4³ 64। 4টা নিউক্লিওটাইডের সিকোয়েন্স আছে, 4 ধরনের নিউক্লিওটাইড আছে। তুমি বিন্যাস সমাবেশ পড়বা ম্যাথে, এই 4 ধরনের থেকে 64টা পাবা। গুড, লেটস মুভ অন। ওকে, তাহলে এখন তোমাদের আরেকটু আরেকটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো আরেকটু, একটা কাঠ মিস্ত্রির গল্প দিয়ে, কাঠ মিস্ত্রির গল্প দিয়ে। তুমি জীবনে অনেক টাকা পয়সা উপার্জন করলা, অনেক টাকা পয়সা জমাইলা, তোমার স্বপ্ন একটা, তুমি একটা স্বপ্নের মতো তোমার মনের মতো ঘর বানাবা। কি বানাবা? ঘর বানাবা। ঠিক আছে, ওকে গুড। এখন ঘর বানানোর জন্য নীল নকশা লাগে, দেখছো যে ঘরটা কেমন হবে, কয়টা দরজা জানালা থাকবে, একটা নীল নকশা, ব্লু প্রিন্ট থাকে, যে এই ঘরের ভেন্টিলেটর এটা হবে, দরজা এতগুলো হবে, আমার রুম এতগুলো হবে। একটা দেখবা আর্কিটেকচারে যারা পড়ে বা যারা আর্কিটেক্ট, ওরা একটা ডিজাইন করে দেয় পেন্সিলে এঁকে। ঠিক আছে, এখন আবার 3D ডিজাইনও করা যায়। ওকে, ওরকম একটা নীল নকশা তোমাকে দিল, নীল নকশা তোমাকে দিল, তুমি সেই নীল নকশাটা নিলা। ধর এটা একটা নীল নকশা, তুমি এটা একটা নীল নকশা দিলা যেটা তোমার ঘর। ঠিক আছে, এটা হচ্ছে ঘর, জানালা হবে 2টা, দরজা হবে 2টা, তুমি চাও যে জানালা 4টা দিবা। ঠিক আছে, 4টা জানালা। ঠিক আছে, তুমি চাও এখানে সিঁড়ি থাকবে, সিঁড়ি থাকলো। তুমি চাও এই দিক দিয়ে আরেকটা ঘর তুলবা, তুললা। ঠিক আছে, তুমি চাও এখানে একটা দরজা থাকবে, থাকলো। তুমি চাও এখানে একটা দরজা থাকবে, থাকলো। এখানে তুমি জানালা দিবা না, ওকে ডান। অর্থাৎ তুমি একটা নীল নকশা বানালা।
কি বানালো, একটা নীল নকশা বানালো। এখন এই নীল নকশা থেকে এটাকে বাস্তবে রূপান্তর করতে হবে, কি লাগবে, ইট পাথর লাগবে, রাইট? ইট পাথর লাগবে, ওই ইট পাথর দিয়ে তুমি অ্যাকচুয়ালি ঘরটা বানাবা। আচ্ছা, এখন এই জিনিসটা তো খুবই ইম্পর্টেন্ট তোমার কাছে, অনেক সাধনার পর টাকা পয়সা জমাইছো, অনেক কিছু করে এই নীল নকশা তুমি বানাইছো। এখন যার তার হাতে তো এই নীল নকশা তুমি দিতে পারবে না, কারণ এটা হচ্ছে মেইন কপি, তোমার এটা হচ্ছে মেইন কপি। আবার তুমি এটাও চাও যে আমার ঘরটা হবে ইউনিক, আমার ঘরের মতো আর অন্য কোনো ঘর হবে না। যেমন আমরা কিন্তু একজনের মতো আরেকজন হই না, আমাদের বৈশিষ্ট্য আলাদা, আমাদের কিন্তু মলিকিউলার বা আণবিক বৈশিষ্ট্য আলাদা, ডিএনএ এর সিকোয়েন্স আলাদা, এক একজন থেকে এক একজন ভিন্ন, তাই না? সো এখন তুমি এটা চাও যে আমার ঘরটা হবে ইউনিক, এই ঘরের মতো আর কারো ঘর হবে না। সো আমি মেইন কপিটা কাউকে দিব না, মেইন কপিটা কাউকে দিব না। আমি কি করলাম, এই নীল নকশার একটা উল্টা নীল নকশা, ধরো এটা হচ্ছে সোজা নীল নকশা, এটাকে তুমি টোটালি উল্টা করলা, উল্টা একটা কপি বানালা, উল্টা একটা কপি বানালা। বানিয়ে তুমি তোমার যে মেইন রাজমিস্ত্রি, যে তোমার অনেক বিশ্বস্ত, তুমি জানো সে জীবনেও তোমার কপি কাউকে দিবে না, তোমার নকশা কাউকে দিবে না, কারণ সে তোমার ঘরের লোক, তোমার কোষের রাইবোজোম, ঠিক আছে? তাকে তুমি ফোনে বলে দিলা যে আমি আমার নীল নকশার একটা উল্টা কপি করে তোমার কাছে পাঠাচ্ছি। তুমি মাথায় রাখবে, যে কপিটা নিয়ে আসবে, ধরো এক্স কপিটা নিয়ে আসলো, তুমি মনে রাখবে সে উল্টা কপিটা নিয়ে আসছে। তাই তুমি যেটা করবে, তুমি ঘর বানানোর আগে সেটাকে আবার উল্টিয়ে দিবে, আবার উল্টিয়ে দিবে। তাহলে দেখো তুমি পাঠাইছো একটা উল্টা, ঠিক আছে? যে রিসিভ করছে তোমার মেইন রাজমিস্ত্রি, সে আবার সেটাকে উল্টায় দিয়েছে, তাহলে মাইনাস ছিল, তুমি প্লাস পাঠাইছো, আবার সে প্লাসের উল্টা করে ফেলছে মানে মাইনাস, তাহলে কি তোমারটা আর তারটাকে সেম না? তাহলে এই জায়গায় নকশা এবং এই জায়গায় নকশা বা ব্লুপ্রিন্ট, এটা কি সেম হবে না? সেম হবে। ওই অনুযায়ী তোমার যে ধরো রাজমিস্ত্রি, সে সেম জিনিসটা বানাইলো, সেম জিনিসটা বানাইলো, এই হলো তোমার স্বপ্নের ঘর, এই হলো কি স্বপ্নের ঘর। আর এখানে কি উল্টাটা পাঠাইলা, তারে দিয়ে উল্টাটা পাঠাইলা, চলো আমরা উল্টায় দেই, আসো উল্টায় দিই, আমরা পারবো, সমস্যা নেই। আমরা এরকম ম্যাজিক আগেও করছি, তাই না? এরকম ম্যাজিক কি আগেও করছি। দেখছো মাই ডিয়ার স্টুডেন্টস, খুব ইন্টারেস্টিং না? তোমাদের কত ইন্টারেস্টিং ভাবে বোঝাই, আমাকে যদি এভাবে বুঝাই তো কেউ, স্টিল আই অ্যাপ্রিশিয়েট মাই টিচার্স, দে ট্রাইড দেয়ার বেস্ট। আমার টিচার যথেষ্ট চেষ্টা করেছেন, বাট আমি চেষ্টা করি আমার টিচাররা যা চেষ্টা করেছেন তার থেকেও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ চেষ্টা করে তোমাদের কাছে পৌঁছানো, বুঝছো? আচ্ছা, এখন তুমি কল্পনা করো, এই যে নীল নকশা, এটা হচ্ছে তোমার ডিএনএ, ডিএনএ। এবং তুমি যদি বলো যে ভাই ডিএনএ তো সকল অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে না, ডিএনএ একটা নির্দিষ্ট অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে, যেটাকে আমরা জিন বলি। সো অ্যাকচুয়াল নীল নকশা কোনটা? অ্যাকচুয়াল নীল নকশা হচ্ছে যতগুলা জিন আছে, সকল জিন, সকল জিন, এটা হচ্ছে কি নীল নকশা। এটা কই থাকে? যা ডিএনএ তে থাকে। আর এই সকল জিনের সেটকে বলা হয় জিনোম। কি বলা হয়? জিনোম। যেটাকে বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট, অর্থাৎ জীবনের নীল নকশা। এই নীল নকশার মতো করেই আলটিমেটলি কি হয়, আমাদের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আমরা প্রকাশ করি আমাদের বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, এই জিন কই থাকে? ডিএনএ তে থাকে। ডিএনএ এর একটা সিকোয়েন্স যা বৈশিষ্ট্য গ্রহণ করে, সেটা হচ্ছে আমার জিন। আর এরকম সকল বৈশিষ্ট্যের যে কোডগুলা, ওইটাই কাইন্ড অফ বলতে পারো আমাদের নীল নকশা অনুযায়ী আমাদের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তাহলে সকল জিনগুলা বা জিনোমগুলাকে বলা হয় নীল নকশা বা ব্লুপ্রিন্ট। এই যে ডিএনএ থেকে আমরা কি করেছিলাম? এমআরএনএ তৈরি করেছিলাম। তো তোমার এটা হচ্ছে এমআরএনএ, যে তোমার নীল নকশার উল্টা কোডন, অর্থাৎ তোমার যে কোডগুলো আছে এটা উল্টা কোড, যার মাধ্যমে তুমি পাঠাচ্ছ কোথায়? এই যে তোমার রাজমিস্ত্রি, এটা হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? সো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করছো, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করছে ট্রান্সলেশন। এই ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি করছো, তখন তুমি কি করছো? ডিএনএ এর
বা জিনের যে কোডগুলো আছে কোডগুলোকে উল্টাচ্ছ, অর্থাৎ পরিপূরক কোড আছে, পরিপূরক কোড তৈরি করছো, পরিপূরক কোড, পরিপূরক কোড। তার মানে ভাইয়া এই যে ডিএনএ এর মধ্যে যে লুকিয়ে রেখেছি তা যে এমআরএনএ দিয়ে পাঠাবো, তো কি করে পাঠাবো? পরিপূরক করে পাঠাবো, উল্টিয়ে পাঠাবো। অর্থাৎ আমার ডিএনএ থাকে যদি এ, আমি এখানে বলবো যেহেতু আরএনএ টি তো থাকবে না, কি থাকবে? ইউ, আরএনএ তে দিব ইউ। যদি আমার এখানে থাকে সি, এখানে দিব জি। যদি আমার ডিএনএ তে মেইন কপি করা থাকে জি, এখানে দিব সি। যদি আমার ডিএনএ তে মেইন কপি করা থাকে টি, এখানে দিব এ। এইভাবে পরিপূরক সূত্র বা পরিপূরক কপি তৈরি করব। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পেরেছো? যখন তুমি ডিএনএ থেকে এমআরএনএ বানাবা বা ট্রান্সক্রিপশন করবা, তখন কি দরকার? তখন হচ্ছে ডিএনএ এর যে সূত্রগুলো আছে সেগুলার পরিপূরক সূত্রক দরকার, মানে উল্টা বা কমপ্লিমেন্টারি সূত্রক দরকার। তোমরা কি বুঝতে পেরেছো? এই যে কার্টিমিস্ট্রি মেথড, এটা কি বোঝা গেছে? খানিকটা কি ইজি করেছে তোমার জিনিসটা, যে কি হচ্ছে এত কাহিনী? মাই স্টুডেন্ট জানাবে আমাকে। ক্লিয়ার, সাবাস। একদম ভাইয়া, আপনার এমবিবিএস করতে কয়দিন সময় লাগবে? মাই স্টুডেন্টস, আমি এমবিবিএস পাশ করেছি 2022 সালের 13ই সেপ্টেম্বর আমার রেজাল্ট দিয়েছে। 2023 সালের 10ই অক্টোবর আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে। ঠিক আছে, এখন আমি আমার বিসিএস পোস্টিং এর জন্য ওয়েট করছি। সো অনেক কাল আগেই সেটা শেষ হয়ে গেছে, এবং আমার মেইন প্রফেশন সার্জারিতে ক্যারিয়ার করার পাশাপাশি তোমাদের শেখানোর চেষ্টা করি, শেখানো তো না, যা শিখেছি তা একটু জানানোর চেষ্টা করি আর কি। এমআরএনএ মানে কি? এমআরএনএ মানে হচ্ছে তোমার মেসেঞ্জার আরএনএ, যেটা আরএনএ একটা টাইপ। গুড, অনেক সহজ। গুড, এখন আমরা মেইন প্রক্রিয়া চলে যাই, ট্রান্সক্রিপশনে চলে যাই। কোথায় চলে যাব? ট্রান্সক্রিপশনে চলে যাব, আসো। ওকে, তাহলে ট্রান্সক্রিপশনে চলে যাই, চলে যাই, চলে যাই। আচ্ছা, তাহলে ট্রান্সক্রিপশনের জন্য কি লাগবে আমার? দেখো, আমার বানাতে হবে এমআরএনএ, আমার বানাতে হবে এমআরএনএ ট্রান্সক্রিপশন। এখন দেখবে পানি ভাত হয়ে গেছে, বুঝছো? তোমরাই পারবা, আমার থেকে ভালো পারবা, এত সোজা। ট্রান্সক্রিপশন বানাতে হবে কি? এমআরএনএ বানাতে হবে, এমআরএনএ বানাতে হবে। এই এমআরএনএ কেমন হবে বলো তো? এমআরএনএ হবে ডিএনএ এর বৈশিষ্ট্য সূচনাকারী অংশ অংশের কমপ্লিমেন্টারি, তাই তো? আর এই যে ডিএনএ এর বৈশিষ্ট্য সূচনাকারী অংশ, এটাকে আমরা কি বলবো? জিন। কি বলবো? জিন। আর এই জিনে কি থাকে? জিনে থাকে কোডন, কোড বা নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকে। কি থাকে? নিউক্লিওটাইডের সিকোয়েন্স এর কমপ্লিমেন্টারি, তাই তো? ভেঙে লিখলে এরকম দেখা যায়, কমপ্লিমেন্টারি। তাহলে এখন এমআরএনএ বানাতে হলে আমার কি কি লাগবে? এমআরএনএ তে বানাতে হলে আমার লাগবে ডিএনএ, ডিএনএ বা ছাঁচ বা টেমপ্লেট, যেমন আমাদের রেপ্লিকেশন একটা ছাঁচ লাগছিল, রাইট? আমার লাগবে কিছু এনজাইম। কি এনজাইম? আমি কি বানাচ্ছি বলতো ভাইয়া? আমি বানাচ্ছি এমআরএনএ, মানে আরএনএ বানাচ্ছি। আমার ডিএনএ বানানোর জন্য প্রধান এনজাইম ছিল ডিএনএ পলিমারেজ। নাও আই এম মেকিং আরএনএ, সো মাই মেইন অর দ্য ফান্ডামেন্টাল এনজাইম উইল বি আরএনএ পলিমারেজ। কি ভাইয়া? আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। কি লাগবে আমার? আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে, ঠিক আছে? তারপর তুমি বানাচ্ছ এমআরএনএ, মানে আরএনএ বানাচ্ছ। তুমি তো পড়েছিলে, আমি তো পড়িয়েছিলাম আরএনএ বেসিকলি কি? পলিনিউক্লিওটাইড একটা সুতা, মানে পলিনিউক্লিওটাইডের একটা সূত্রক হচ্ছে আরএনএ। অর্থাৎ এরকম একটা সূত্রক ছিল আরএনএ, তাই না? 5 প্রাইম
3'। এরকম একটা সূত্রক ছিল আরএনএ, তাই না? এটাই তো ছিল আরএনএ। ধরো এখানে ছিল এ, এখানে ছিল ইউ, এখানে তোমার সি, এখানে তোমার জি, এখানে আবার ইউ, আবার এ, আবার জি, আবার সি, আবার জি, এরকম ছিল, তাই না? এটা একটা আরএনএ ছিল। আর এখানে এ সি এগুলা কি? এ একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। অর্থাৎ তোমার এখানে লাগবে নিউক্লিওটাইড। কি লাগবে ভাইয়া? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, ঠিক আছে? কি কি নিউক্লিওটাইড? এডেনিন নিউক্লিওটাইড, সাইটোসিন, ইউরাসিল এবং গুয়ানিন, এদের নিউক্লিওটাইড লাগবে। আচ্ছা, তারপর কি? এই যে ভাই একটা প্রক্রিয়া হবে, ডিএনএ থেকে একটা কমপ্লিমেন্টারি সূত্রক বানাতে হবে। অর্থাৎ ডিএনএ কে ছাঁচ হিসেবে ব্যবহার করার জন্য আমরা কি করেছিলাম? প্রথমেই ডিএনএর যে বন্ধনগুলো ছিল সেগুলোকে ভেঙেছিলাম, রাইট? খেয়াল করে দেখো, রেপ্লিকেশনের জন্য যে ডিএনএ দুইটা সূত্রকে আলাদা আলাদা ভাবে তুমি ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করেছিলা, তার জন্য প্রথমেই ছিল টেমপ্লেট বা সূত্রক পাওয়ার জন্য ওগুলা আলাদা করা, ওগুলাকে কি করা ভাইয়া? আলাদা করা, রাইট? ঠিক একইভাবে তোমার এখানে ভাঙতে হবে, সূত্রকে আলাদা করতে হবে, তারপর এই নিউক্লিওটাইড গুলাকে এনে একসাথে যুক্ত করতে হবে। সো একটা হিউজ হিউজ কাজ। সো এর জন্য কি দরকার? শক্তি দরকার। কি দরকার? শক্তি, যেটা কি ফর্মে পাবা? তুমি এটিপি রূপে পাবা। কি ফর্মে পাবা? এটিপি রূপে পাবা, তাই তো? তোমার এই জিনিসগুলো দরকার, তোমার এই জিনিসগুলো দরকার, ঠিক আছে? এবং এর বাইরে কিছু সহযোগী প্রোটিন দরকার, যেগুলোকে আমি বলি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এগুলো তোমার লাগবে। অর্থাৎ এগুলো তোমার উপকরণ। কিসের উপকরণ? ট্রান্সক্রিপশনের উপকরণ। ওকে, তাহলে এগুলো লাগবে। এখন ট্রান্সক্রিপশন করব। কিভাবে করব? ডিএনএ থেকে এমআরএনএ বানাবো। তো ধরলাম এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ। এখন তুমি চাচ্ছ, তোমার কোষ এখন চাচ্ছে যে আমার ডিএনএর এই অংশটা একটা বৈশিষ্ট্য বহন করে, যে বৈশিষ্ট্য হচ্ছে আমার এখন লম্বা হওয়া দরকার, আমার উচ্চতার বৈশিষ্ট্য। এই অংশটা ধরো তোমার উচ্চতার বৈশিষ্ট্য। এখন তোমার কোষ চাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে তো কোনো মতে এখন প্রকাশ করতে হবে। তাহলে এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য এখন কি দরকার? তোমার প্রোটিন দরকার। তো তুমি চাচ্ছ তোমার ডিএনএর এই অংশের প্রোটিনটা তুমি বানাবা, ডিএনএর এই অংশের প্রোটিনটা তুমি বানাবা। তার মানে কি করতে হবে? এই অংশের যে কোডগুলো আছে তাকে তোমার ফ্যাক্টরিতে পাঠাইতে হবে। কিসের মাধ্যমে? এমআরএনএর মাধ্যমে। তার মানে এই অংশের, আমি আরেকটু ধরো এই যে অংশটা আছে, এই যে এই অংশটা একটা সুতার, এই অংশের সিকোয়েন্সটা তুমি কোথায় পাঠাবে বলো তো? তুমি পাঠাবে, আচ্ছা যাও তুমি রাইবোজোমে যাও, একটা প্রোটিন বানায় নিয়ে আসো, আমার বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। ঠিক আছে, তার মানে এইটা একটা একক, যে এককটা তোমার বৈশিষ্ট্য প্রকাশ করছে। এখন তুমি এই এককের বা এই ইউনিটের ট্রান্সক্রিপশন করবা, ট্রান্সক্রিপশন করবা, ট্রান্সক্রিপশন করবা। তাহলে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন একক। ট্রান্সক্রিপশন এর নির্দিষ্ট জায়গা, যেটাকে বলে সিস্ট্রন। কি বলা হয় জানো? সিস্ট্রন। কারণ এই জিনটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। এই জিনটা কি একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, একটা জিনের একটা একক যেটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা হচ্ছে সিস্ট্রন। সেটা হচ্ছে কি ভাইয়া? সিস্ট্রন। তাহলে আবারও বলছি, এই যে ডিএনএ একটা নির্দিষ্ট অংশ প্রকাশকারী অংশ মানে জিন, একটা কমপ্লিট জিনকে বলা হয় সিস্ট্রন। সিস্ট্রন হচ্ছে ডিএনএ এর ফাংশন বা কাজের একক, বা জিনের কাজের একক। আর জিনের কাজ কি? বৈশিষ্ট্য প্রকাশ করা। তাহলে একটা কমপ্লিট অংশ জিনের যা একটা বৈশিষ্ট্য প্রকাশ করে সেটা হচ্ছে সিস্ট্রন। সেটা হচ্ছে কি? সিস্ট্রন।
এখন এই সিস্ট্রনের আমি কি করব, কপি বানাবো, কি পরিপূরক বা কমপ্লিমেন্টারি কপি, সেটা কি এমআরএনএ। তাহলে শুরুতে আমার কি করতে হবে বলো, শুরুতে আমার যেটা করতে হবে, এইটাকে আলাদা করতে হবে না, এদের মধ্যে যে বন্ধনগুলো আছে, এই যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলোকে কি করতে হবে, আলাদা করতে হবে। আমি কি করলাম, এই বন্ধনটাকে আলাদা করলাম, এই যে বন্ধনটাকে আলাদা করলাম, এইখানে বন্ধন আছে, এখানে বন্ধন আছে, এখানে বন্ধন আছে, এদের বন্ধনটাকে আলাদা করে ফেললাম, এখানে বন্ধন আছে, এখানে বন্ধন আছে, ঠিক আছে, এই বন্ধনটাকে আলাদা করে ফেললাম, এই বন্ধনটাকে কি করলাম, আলাদা করে ফেললাম, ঠিক আছে, আলাদা করে ফেললাম। এখন আলাদা কে করবে ভাইয়া, এখানে কি করবে জানো, একটা এনজাইম আসবে যার নাম আরএনএ পলিমারেজ। এটা হচ্ছে কি জানো, আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। ও এসে কি করবে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিবে, ভেঙে দিয়ে বলবে আমার এখন এমআরএনএ বানাতে হবে, কারণ তুমি তো বলেছো তোমার বৈশিষ্ট্য লাগবে, তোমার প্রোটিন লাগবে, সো উই হ্যাভ টু প্রডিউস এমআরএনএ। সো আমি এমআরএনএ কে বানানোর জন্য এই বন্ধনগুলোকে আলাদা করে ভেঙে ফেললাম, তাহলে দেখো বন্ধনগুলো আলাদা হয়ে গেল, তাই না, আলাদা হয়ে গেল, এই যে এইখানে আছে, এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এরা আলাদা হয়ে গেল, হাইড্রোজেন বন্ধন নাই, হাইড্রোজেন বন্ধন নাই। আচ্ছা, এখানে ধরো আছে টি, এখানে আছে এ, এখানে আছে সি, এখানে আছে ধরো জি, এখানে আছে সি, এটসেট্রা, ঠিক আছে, আছে। এখন তুমি কি করবা, এটার পরিপূরক সুতা বানাবা, পরিপূরক সুতা কি, এমআরএনএ বানাবা। এখন এই যে আরএনএ পলিমারেজ, সে কি করে, সে 5 থেকে 3 বরাবর, 5 থেকে 3, তাহলে দেখো এই যে 3 থেকে 5 না, তাহলে এই সূত্র হচ্ছে 3 থেকে 5, তাহলে যে পরিপূরকটা হবে উল্টা, উল্টা তাহলে কি হবে, 5 থেকে 3, কি হবে, 5 থেকে 3, কি বানাবো, এমআরএনএ বানাবো, কি বানাবো, এমআরএনএ বানাবো। সো এখন এমআরএনএ বানানোর জন্য 5 3 কি করতে হবে, প্রথমে এই যে টি, থায়ামিন নিউক্লিওটাইড, এটার পরিপূরক হিসেবে আমার লাগবে এ, সেখানে আমি এ নিউক্লিওটাইড বানাইলাম, এখানে হচ্ছে এ, এর পরিপূরক কি হওয়ার কথা, টি হওয়ার কথা, কিন্তু আরএনএ তে কি টি আছে, আরএনএ তো সিঙ্গেল, ওর তো টি বা টু নাই, ওতে কি থাকে, ইউ থাকে, ইউ আর মাইন, আরএনএ তে ইউ থাকে। সো এর পরিপূরক হিসেবে এখানে ইউ বসাবে, কি বসাবে, ইউ বসাবে, কি বসাবে ভাইয়া, ইউ বসাবে। আচ্ছা, সি এর পরিপূরক হিসেবে কি, সি, জি বসাবে এখানে, এখানে জি এর পরিপূরক হিসেবে সে আবার সি বসাবে, এখানে সি এর পরিপূরক হিসেবে জি বসাবে, তাহলে এইভাবে সে বসানোর কাজগুলো করলো। তাহলে এখানে ধরো এ, এখানে হচ্ছে ইউ, এখানে জি, এখানে সি, এখানে জি, এইখানে জি। আচ্ছা, তাহলে প্রথমে শুরু করলো কে, আরএনএ পলিমারেজ। কোথায় শুরু করবে, তোমাদের রেপ্লিকেশনের সময় একটা জিনিস পড়েছি মনে আছে, টাটা বক্স, টি এ বক্স, অর্থাৎ যেখানে টি এ টি এ বন্ধনটা বেশি থাকে সেই জায়গায় ভাঙা ইজি হয়। সো শুরু করবো ওই টাটা বক্স থেকে। সো ট্রান্সক্রিপশনের সূচনা করতে হবে টাটা বক্স থেকে, শুরু করবে কিভাবে, ভেঙে আরএনএ পলিমারেজ ভাঙবে, তারপর কমপ্লিমেন্টারি বা পরিপূরক এমআরএনএ সূত্রক তৈরি হওয়ার সূচনা হবে, সূচনা হলো। তারপর আস্তে আস্তে দেখো সূত্রটা বর্ধিতকরণ হচ্ছে, এলংগেশন হচ্ছে, সূত্রক বর্ধিতকরণ করছে। এখন এই জায়গায় যাওয়ার পর আরএনএ পলিমারেজ আগাচ্ছে, 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 ডান। এই জায়গায় যাওয়ার পর আরএনএ পলিমারেজ কি পাবে জানো, দেখবে ভাই এখানে শুধু, এখানে আবার জি, এখানে আবার সি, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। তো যখন আরএনএ পলিমারেজ দেখবে শুধু জি সি, জি সি আসতেছে আসতেছে, তখন বলে ভাই আমার এই জি সি ভাল লাগছে না, এই জিসি কে আর ভাল লাগছে না, আমি আর ট্রান্সক্রিপশন করব না। কেন কি জানো, এটা তার মন গড়া কোনো আলাপ না, এটা বেসিকলি তার একটা নির্দেশনা, যে যখনই তুমি ম্যাক্সিমাম জি আর সি একসাথে দেখবা, তখন মনে করবা তোমার কাজ শেষ, তোমার 12টা বেজে গেছে, এখন তোমার চলে যেতে হবে, ঠিক আছে। সো এই জি সি, জি সি, এটাকে বলা হয় টার্মিনেশন ফ্যাক্টর। কি ফ্যাক্টর, টার্মিনেশন ফ্যাক্টর, এই জায়গায় থাকে টার্মিনেশন ফ্যাক্টর। টার্মিনেশন মানে কি বলতো, শেষ করা, শেষ করা। এই টার্মিনেশন ফ্যাক্টর থাকলেই এই আরএনএ পলিমারেজ কি করে জানো, যে চলে যায়, সে চলে যায়, সে সরে যায়। আর আরএনএ পলিমারেজ যদি সরে যায় তখন কি আর এমআরএনএ তৈরি হবে, হবে না, কারণ এমআরএনএ তৈরির প্রধান এনজাইম আরএনএ পলিমারেজ সেই নাই।
কিভাবে আর এমআরএনএ তৈরি হবে, রাইট? তখন এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, সমাপ্তি হয়ে যায়। তাহলে তুমি কি পাইলা? একটা এমআরএনএ পাইলা, যেটা তুমি এখানে নিয়ে আসছো। চলো আমরা এখন এমআরএনএটা লিখি। তাহলে সূচনা হলো, সূত্রক বেড়ে গেল এবং বন্ধ বা সমাপ্তি হলো। পেলাম আমি কি বিনিময়ে? পেলাম একটা এমআরএনএ পেলাম। এটা হচ্ছে 5 প্রান্ত, এটা হচ্ছে 3 প্রান্ত। তাহলে ট্রান্সক্রিপশন কোন পথ থেকে কোন পথে যায়, কোন দিক থেকে কোন দিকে যায়? ট্রান্সক্রিপশনেও রেপ্লিকেশনের মতো 5 থেকে 3-এ যায়, 5 থেকে 3-এ যায়। তাহলে ট্রান্সক্রিপশনেও রেপ্লিকেশনের মতো 5 থেকে 3-এ যাবে। তুমি কি পেলা? এখানে ধরো এই যে এ পেলা, ইউ পেলা, জি পেলা, ঠিক আছে? আবার সি পেলা, জি পেলা, আবার ধরো ইউ পেলা, এ পেলা, হ্যাঁ, আবার সি, আবার জি, ইউ, এভাবে পেতেই থাকলো, রাইট? ধরো এ, ইউ, জি, সি, জি, সি, জি, সি, জি, এ, ইউ, ঠিক আছে? এভাবে তুমি পাইলা। ক্লিয়ার? আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, দাঁড়াও, এখানে একটু চেঞ্জ করে দিই। এটা ইচ্ছা মতো চেঞ্জ করো, বাট এটা তো আমি ইচ্ছা মতো লিখতেছি, কিন্তু ইচ্ছা মতো কিন্তু হয় না, ওইখানে যে সিকোয়েন্সেস থাকে সেই অনুযায়ী হয়। আচ্ছা, এখন এই এমআরএনটা কোথায় আছে বলো? এই প্রক্রিয়াটা তো কোথায় সম্পূর্ণ হয়েছে? এই টোটাল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নিউক্লিয়াসে। কোথায়? নিউক্লিয়াসে। ট্রান্সক্রিপশন কোথায় হয়? ট্রান্সক্রিপশন কোথায় হয়? নিউক্লিয়াসে হয়। জায়গা কোনটা? নিউক্লিয়াসে হয়। নিউক্লিয়াসে ঘটে। আর তোমার এই এমআরএনএ কার কাছে খবর নিয়ে যাবে? সাইটোপ্লাজমের, রাইবোজোমের কাছে। এখন যেটা করতে হবে, এই এমআরএনএ কে বলা হচ্ছে প্রি এমআরএনএ। প্রি এমআরএনএ, যেমন আমাদের মেডিকেল প্রোগ্রাম আছে, হ্যাঁ, মেডিকেল প্রোগ্রামের আগে আমরা শুরু করি প্রি মেডিকেল প্রোগ্রাম, অর্থাৎ মেইন প্রস্তুতির আগে আরেকটু ওয়ার্ম আপ প্রস্তুতি। মেইন গেমের আগে একটা ওয়ার্ম আপ সেশন, সেটা হচ্ছে মেইন এমআরএনএর আগের একটা অবস্থা। একে আবার কিছুটা ম্যারিনেট করতে হবে, কিছুটা মডিফাই করতে হবে, তখন তুমি মেইন এমআরএনএ পাবা। এমআরএনএ, ঠিক আছে? যেমন প্রি মেডিকেল, তারপর মেডিকেল প্রোগ্রাম, সেটা হচ্ছে প্রি এমআরএনএ, তারপর পাবো এমআরএনএ, ঠিক আছে? ওকে, এখন এটার জন্য কিছু কাজ করতে হয়। কি করতে হয়? এটা থাকে নিউক্লিয়াসে, এটা আসতে হবে কোথায়? সাইটোপ্লাজমে। মনে করে দেখো, ভাইয়া পড়েছিলাম নিউক্লিয়াসের দেয়ালে কিছু ছিদ্র থাকে, যেই ছিদ্র দিয়ে সে বিভিন্ন জিনিসের আদান প্রদান করে। অনবদ হচ্ছে এমআরএনএ। এখন এমআরএনএ ছিল নিউক্লিয়াসে, সে সাইটোপ্লাজম থেকে আসবে, মাঝ পথে 7 সমুদ্র 13 নদী তাকে পাড়ি দিতে হবে তার সাপেক্ষে, কারণ সে তো অতি ক্ষুদ্র, রাইট? এর জন্য তার সাঁতার কাটতে হবে। সেই পথে অনেক অনেক বিপদ দেখে, যে এত কষ্ট করে বস আমাকে একটা ব্লু প্রিন্ট দিল, এখন মাঝ পথে যদি এটা চুরি হয়ে যায়, মাঝ পথে যদি এটা বৃষ্টিতে ভিজে যায়, ঠিক এমআরএনএ ভাবে, আচ্ছা মাঝ পথে কোনো এনজাইম এসে যদি আমার নিউক্লিওটাইডকে ভেঙে ফেলে, মাঝ পথে যদি আমি শক্তির অভাবে আর সাঁতরাইতে না পারি, রাইবোজোমে যাওয়ার আগেই যদি আমার বিনাশ চলে আসে, তাহলে কি হবে? তাই আমার কিছু পরিবর্তন দরকার। কি কি পরিবর্তন? সে কি করে জানো? তার মাথায় যে 5 প্রান্তে একটা ক্যাপ লাগায়। কি লাগায়? ক্যাপ লাগায়। ক্যাপ লাগায় যাতে সাঁতার করতে পারে, হ্যাঁ। এবং এই ক্যাপের মধ্যে দিয়ে সে বিভিন্ন এনজাইমকে প্রতিরোধ করে। কি করে? এনজাইমকে প্রতিরোধ করে, সেটা হচ্ছে ক্যাপ। সো ক্যাপ লাগানোর প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্যাপিং। কিসের ক্যাপ তৈরি করে সে? গুয়ানিনের ক্যাপ তৈরি করে। গুয়ানিন নিউক্লিওটাইডের ক্যাপ তৈরি করে, বুঝছো? অসংখ্য গুয়ানিন নিউক্লিওটাইড সে একটা ক্যাপ তৈরি করে, হেলমেট, ঠিক আছে? আচ্ছা, 3 প্রান্তে সে কি তৈরি করে জানো? 3 প্রান্তে সে তৈরি করে টেইল। কি তৈরি করে জানো? এরকম লেজ, টেইল, যাতে সাঁতরাইতে পারে। কি দিয়ে তৈরি করে? পলি অ্যাডেনিন। কি ভাইয়া? পলি অ্যাডেনিন টেইল তৈরি করে বা লেজ তৈরি করে। তাহলে কি ভাইয়া? ক্যাপিং এবং টেইলিং। ক্যাপিং এবং টেইলিং, দুইটা প্রক্রিয়া হয়। টেইলিং প্রক্রিয়ায়, প্রক্রিয়ার নাম টেইলিং আর তৈরি করে টেইল। প্রক্রিয়ার নাম ক্যাপিং, তৈরি করে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, তারপর সে আরেকটা কাজ করে। কি কাজ করে জানো? ধরো এটা একটা এমআরএনএ সে বানাইছে, ঠিক আছে? এমআরএনএ বানাইছে, দ্বিসূত্রক না, কিন্তু আমি দেখালাম আর কি, এমনিতে মোটা করে দেখালাম। এটা একটা এমআরএনএ বানাইছে।
মানে এমআরএনএ বেসিক্যালি কিছু একটা জিনকে ট্রান্সক্রাইব করছে, একটা জিনকে ট্রান্সক্রাইব করছে। কারণ এমআরএনএ কি, যে বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে এককটা জিন সিস্ট্রন, এটার একটা কমপ্লিমেন্টারি বা পরিপূরক সূত্র, অর্থাৎ জিনের ট্রান্সক্রিপশন হয়েছে এটা, ঠিক আছে, জিনকে ট্রান্সক্রাইব করছে। এখন সে দেখলো আচ্ছা আমি যে করলাম কাহিনী, এখন ঠিক আছে, এই যে এই জায়গাগুলা যে দেখছি, এই জায়গাগুলা অহেতুক, মানে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, বুঝছো? এই জায়গাগুলো ধরো কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না সে, এই জায়গাগুলো কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, বুঝছো? এই জায়গাগুলো কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, অর্থাৎ তারা প্রকাশ করে না। তোমরা পড়েছো না, সে লোকটা খুব ইন্ট্রোভার্ট, ছেলেটা খুবই ইন্ট্রোভার্ট, আমার মেয়েটা খুবই ইন্ট্রোভার্ট, বাসায় গেস্ট আসলে সে আর তাদের সামনে আসে না। আমার ছেলেটা খুবই ইন্ট্রোভার্ট, বাসায় গেস্ট আসলে দরজার পেছনে গিয়ে লুকায়, কথা বলতে চায় না, মানুষকে ভয় পায়, তার লজ্জা লাগে, হেজিটেশন কাজ করে, এরকম শুনেছ না ইন্ট্রোভার্ট, অর্থাৎ যে প্রকাশ করতে চায় না, এটা হচ্ছে ইন্ট্রোভার্ট। সো এই যে এই অংশগুলা তারা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, তাই তাদেরকে বলা হয় ইন্ট্রন। কি বলা হয় জানো? ইন্ট্রন, যেটা প্রকৃত কোষী জীবে থাকে, কিন্তু আদি কোষে ইন্ট্রন থাকে না। তোমাদের পড়াইছিলাম আদি কোষের এত লাক্সারি আছে, ও কোনো মতে টিকে আছে। ওর আবার আচ্ছা আমি একটা অংশ রাখবো বৈশিষ্ট্য প্রকাশ করবো, আরেকটা অংশ দিয়ে বৈশিষ্ট্য প্রকাশ করবো না, এত চয়েস নাই। তোমার অল্প কিছু জিন আছে, তোমার বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। সো এই যে ইন্ট্রন, অর্থাৎ যারা বৈশিষ্ট্য প্রকাশ করে না, বৈশিষ্ট্য দেখায় না, আর এরা হচ্ছে একজন। এই সাদাগুলা কি বলতো? এই পুরা অঞ্চলগুলো হচ্ছে একজন, এই পুরা অঞ্চলগুলা কি একজন, ওরা অর্থাৎ অর্থাৎ ওরা বৈশিষ্ট্য প্রকাশ করে, ওরা বৈশিষ্ট্য প্রকাশ করে। এটা হচ্ছে একজন, মানে এক্সপ্রেস করে, কি করে? এক্সপ্রেস করে, মানে বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে? তো এখন এই যে ইন্ট্রন গুলা কি তোমার দরকার আছে বলো? যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, ওকে আমি নিয়ে যাব মেইন মিস্ত্রি দেখে বলে আরে এটা তো কোনো কিছুই না, এটা তো না দরজা না জানা না কিছু। সো এখন তারা ইন্ট্রনকে রাখতে চায় না, ওরা কি করে? ওকে কেটে ফেলতে হবে, স্প্লাইস করে। দেন ওরা এইগুলাকে কেটে ফেলে, বুঝছো? এগুলাকে কেটে ফেলে, যে তোমাকে রাখতে হবে না, তুমি বাদ, কাটা তুমি, এই যে কেটে ফেলে, কেটে ফেলে, কেটে ফেলে, কেটে ফেলে। তারা একদম যেটা দরকার একজন গুলা নিয়ে একটা সূত্রক বানায়। তারা একজন গুলা নিয়ে একটা সূত্রক বানায়, বুঝছো? যে এখানে শুধু একজন আছে, পুরাটার মধ্যে একজন, পুরাটার মধ্যে কি একজন, কোনো ইন্ট্রন নাই, অনলি একজন, বুঝছো? অনলি একজন আছে এখানে, মানে এক্সপ্রেস করার ক্ষমতা সম্পন্ন সিকোয়েন্সটা আছে। এই যে এইখান থেকে তুমি এই কাজটা করলা, এটাকে বলা হয় স্প্লাইসিং। কি বলা হয় জানো? স্প্লাইসিং। কি বলা হয়? স্প্লাইসিং। এই স্প্লাইসিং এর জন্য একটা এনজাইম দরকার, বা একটা কমপ্লেক্স দরকার, একটা টিম দরকার। স্প্লাইসিওজোম দিয়ে হয় স্প্লাইসিং, ঠিক আছে? স্প্লাইসিওজোম দিয়ে হয় স্প্লাইসিং। আচ্ছা, এখন তারা ভাবে আচ্ছা আমি তো বানাইছি, এখন এত কষ্ট করে একটা কপি করলাম, এখন আমি একটা কাজ করি, আমি একটা কপি দিয়ে যাতে কোটি কোটি বছর বিভিন্ন জিন তৈরি করতে পারি, বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারি, এই কাজ করব। তো এখানে কি আছে? তার একজনগুলো আছে স্প্লাইসিং করার পর। সে এখন বলে আচ্ছা এখন আমি এটাকে একটু ঘুরায় দিব, এটাকে একটু ঘুরায় দিব, মানে আমার নিজের মতো করে এটাকে এখন সাজাবো, যেমন খুশি তেমন সাজো করব, যাতে আমি একটা থেকেই অনেকগুলা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারি, একবার ট্রান্সক্রিপশন করব, অনেকগুলা বৈশিষ্ট্য প্রকাশ করবো, সেই রকম চাই, বুঝছো? তখন ধরো সেই রকম করলো, উল্টা হইলো, এখানে কিছু এলো, আবার এখানে কিছু আসলো, উল্টা করলো, চেঞ্জ করলো। ধরো এটা এরকম ছিল, এটা এরকম ছিল, এখানে সে এই যে মাঝখানে দিয়ে দিল, একটু চেঞ্জ করলো, দেখো দুই প্রান্তে একরকম, এখানে দুই প্রান্তে একরকম, মাঝখানে দিল সে। দ্বিসূত্রক না কিন্তু, তোমরা আবার দ্বিসূত্রক ভাববা, কি যে একটা মুসিবতে আছে, দাও, তোমাদের ভাবনা যাবে না।
বুঝছো? অল্টারনেট করলো। সো এই যে এটা হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং, যাতে একটা থেকে বিভিন্ন বিভিন্নভাবে সাজাতে পারে, ঠিক আছে, বিভিন্নভাবে বিন্যাস করতে পারে সে। অল্টারনেটিভ স্প্লাইসিং, অল্টারনেটিভ স্প্লাইসিং, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই যে প্রি এমআরএনএ এটার মধ্যে কি হলো, এটার মধ্যে ক্যাপিং হলো, এই যে ক্যাপিং হলো, এটার মধ্যে টেইলিং হলো, এবং এটার মধ্যে স্প্লাইসিং হলো। এইটা হওয়ার পর তুমি এইটা পাইলা হচ্ছে প্রধান, বা বলতে পারো মেইন এমআরএনএ। কি করে? মডিফাই করে। কি করে? মডিফাই করে। তাহলে এই যে তুমি প্রি এমআরএনএ থেকে প্রধান এমআরএনএ বানাইলা, এটাকে বলা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনের পর মডিফাই করলাম, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। যে তুমি একটা জামা কিনছো, জামার মতো দেখছো এইদিকে বাড়ায় আছে ওইদিকে বাড়ায় আছে, তুমি অল্টার করলা, মানে জামাটা কাটা ছেঁড়া করলা, এক্সট্রা অংশ ফালাই দিলা, মডিফাই করলা, তোমার জন্য ফিটিং করলা, সেটা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। সো এই প্রক্রিয়ায় ট্রান্সক্রিপশনটা সম্পন্ন হয়, এই প্রক্রিয়ায় ট্রান্সক্রিপশন সম্পন্ন হয়। এখন দেখো আমাদের স্লাইড ওয়াইজ বুঝি, আমাদের স্লাইড ওয়াইজ বুঝি। তাহলে ট্রান্সক্রিপশনের সূচনা কোথায়? আরএনএ পলিমারেজ দিয়ে, আরএনএ পলিমারেজ দিয়ে কোথায় হয়? টাটা বক্সে হয়। তুমি ডিএনএ সূত্রগুলোকে আলাদা করলা, তারপর আরএনএ পলিমারেজের মাধ্যমে এমআরএনএ তৈরি করার সূচনা করলা। তারপর কি আস্তে আস্তে এমআরএনএ স্ট্র্যান্ড বা সূত্রক তুমি বর্ধিত করলা, গিয়ে দেখলা যে তোমার জিসি এগুলো ভরা, টার্মিনেটিং ফ্যাক্টরে ভরা। তখন আরএনএ পলিমারেজ বিচ্ছিন্ন হয়ে গেল, আরএনএ পলিমারেজ বিচ্ছিন্ন হলো। তার মানে কি তখন আর এমআরএনএ তৈরি হবে না, কারণ আরএনএ পলিমারেজে নাই। আর ধাপটা বাড়বে কেমনে? 5 থেকে 3-এর দিকে বাড়বে, ঠিক আছে। নতুন যে এমআরএনএ তৈরি হবে তার দিক হবে 5 থেকে 3। তুমি এখান থেকে সমাপ্তিকরণ ধাপে পাইলা প্রি এমআরএনএ। এইটাকে তুমি কি করলা? প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি, অর্থাৎ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন করে তুমি প্রি এমআরএনএ থেকে ফাইনাল এমআরএনএ বা চূড়ান্ত এমআরএনএ পাইলা, যেটা কোথায় চলে যাবে? তোমার রাজমিস্ট্রি রাইবোজোমের কাছে চলে যাবে, যেখান থেকে প্রোটিন তৈরি হবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ ইউর ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেসড, বৈশিষ্ট্য প্রকাশিত পাবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝছো কিনা বল? এর থেকে সহজভাবে বোঝানো যায় কিনা আমি খুঁজবো, সমস্যা নেই, আমি চেষ্টা করবো যে এর থেকে সহজভাবে তোমাদের বুঝাতে পারি কিনা। বাট এখন তোমরা কে কত পার্সেন্ট বুঝছো? গুড। একটা ব্রেক দিব, দাঁড়াও, একটা ব্রেক, একটা পোল দিয়ে একটা ব্রেক দিই, হ্যাঁ, একটা পোল দিয়ে একটা ব্রেক দিই। দেখো এটা সব তুমি বুঝে যাবা, সব তুমি বুঝে যাবা, সব। এখন আদি কোষ এবং প্রকৃত কোষের ট্রান্সক্রিপশনের পার্থক্য, এটা একটু পরে গ্রেপ দিচ্ছে। একটা দেখো, আরএনএ পলিমারেজ নরমালি 3 ধরনের হয়। এটা কোথায়? কার এত ভ্যারাইটি থাকবে যে ভালো? প্রকৃত কোষের আরএনএ পলিমারেজ 3 প্রকার, এদের আরএনএ পলিমারেজ 1 প্রকার। আদি কোষে কি নিউক্লিয়াস সুগঠিত ছিল? নিউক্লিয়ার আবরণী ছিল? ছিল। সো আলাদা কোনো বাউন্ডারি নেই। আদি কোষের সমগ্র কোষেই কি হয়? ট্রান্সক্রিপশন হয়। প্রকৃত কোষে নিউক্লিয়াসে হয়। কোথায়? নিউক্লিয়াসে হয়, কারণ ওর সুগঠিত নিউক্লিয়াস আছে। প্রোমোটার যেটা শুরু করে,
এটা সরল প্রকৃতির, আর সুকেন্দ্রিক কোষ উন্নত, এটা জটিল প্রকৃতির। বর্ধিতকরণ গতি দেখো, আদি কোষে এত সময় তার নাই, খুব অল্প সময় তার টিকে থাকতে হবে, এই জন্য খুব তাড়াতাড়ি হয়। অর্থাৎ দেখো 1 সেকেন্ডে 15 থেকে 20টা নিউক্লিওটাইড যুক্ত হয়ে যাবে, কিন্তু প্রকৃত কোষে আস্তে আস্তে হয়, কারণ জটিল প্রক্রিয়া, 5 থেকে 8টি। আর যে একটানা যত করে ট্রান্সক্রিপশন হয় সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট বা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলে। হ্যাঁ, ইউনিট, ট্রান্সক্রিপশন ইউনিট। সমাপ্তিকরণ, বিশেষ প্রোটিন এমআরএনএতে সংযুক্ত হয় অথবা এমআরএনএ নিজেই লুপ সৃষ্টি করে পৃথক হয়ে যায়। এখানে নিউক্লিয়ার প্রোটিন পলিইউরাসিল অংশে সংযুক্ত হয়, ট্রান্সক্রিপশন সমাপ্ত করে। পলিইউরাসিল অংশে, মানে যেখানে সি সি থাকে, এবং পলিইউরাসিল। এনিওয়েজ, ইন্ট্রন এক্সন, আদি কোষে ইন্ট্রন নাই, প্রকৃত কোষে ইন্ট্রন আছে। প্রি মডিফিকেশন, এটা দরকার হয় না আদি কোষের, এত টাইম নাই, কিন্তু সুকেন্দ্রিক কোষ জটিল প্রকৃতির, আস্তে ধীরে সে মডিফাই করে, মডিফিকেশনটা নিয়ে আসে। বুঝছো? এইখানে হিস্টোন প্রোটিন থাকে না, এখানে হিস্টোন প্রোটিন থাকে, ডট ডট। এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে তাদের পার্থক্য। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশন কি? উল্টা, অর্থাৎ এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, এটা হচ্ছে রিভার্স। রিভার্স মানে কি? উল্টা। দেখো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এটা কি ছিল? ট্রান্সক্রিপশন। তাহলে উল্টে গেলে কি হবে? এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা কাদের হবে? কিছু ভাইরাস আছে যাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, যেমন ধরো করোনা ভাইরাস, বুঝছো, এইচআইভি ভাইরাস, ওদের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়। রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়। আমরা রিভার্স ট্রান্সক্রিপশনের ধাপগুলা পড়বো না, কারণ ওগুলো আমাদের দরকার নাই। ওগুলো আমাদের কি ভাইয়া? দরকার নাই। বুঝছো? এই হচ্ছে কাহিনী। এখন আমরা ব্রেক দিব। কয় মিনিটের? কয় মিনিটের দিব? 5 মিনিটের দিই, 5-6 মিনিটের। আচ্ছা, একটু লাস্টে একটা কথা বলে যাই। রিভার্স ট্রান্সক্রিপশন যারা করে, যে ভাইরাসগুলো, ওদেরকে বলা হয় রেট্রো ভাইরাস। রেট্রো মানে আগের অবস্থা, তোরা আগের অবস্থায় যেতে পারে, এমআরএনএ থেকে ডিএনএ তে চলে যেতে পারে, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। আর এরা যারা করতে পারে তাদেরকে বলে রেট্রো ভাইরাস। যেমন দেখো, এইচআইভি ভাইরাস এবং করোনা ভাইরাস, ওদেরকে বলা হয় রেট্রো ভাইরাস। কি বলা হয়? রেট্রো ভাইরাস। আমরা যখন ভাইরাস পড়ি তখন সেটা আরো ভালো করে পড়বো। ওকে, এটা দরকার নেই তোমাদের, জাস্ট দিয়ে দিলাম। এখন একটু ব্রেক নাও, ব্রেক নিয়ে চলে আসো। এটা দেখতে দেখতে থাকো অনেকে, আর ব্রেক নিয়ে চলে আসো। 5 মিনিটের ব্রেক। 5 মিনিট ব্রেক। স্টুডেন্টস, ভয় পাওয়া যাবে না, আমরা ফিয়ারলেস ফাইটার, বুঝতে হবে, বুঝে ক্লাস থেকে যাবো ইনশাল্লাহ।
মাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা বলো? সবাই বুঝছো? হ্যাঁ, আমি কাঠমিস্ত্রি মেথডে বুঝাইলাম। এই তোমরা কি আগে শুনছো? ফাহিম, বলো তো তুমি কাঠমিস্ত্রি মেথড আগে শুনছো কিনা? আমি যে তোমাদের আগের ব্যাচে 26 এই মেথডই পড়াইছিলাম, তুমি মনে হয় আগে ক্লাস করে ফেলছো না? হ্যাঁ, আজকে হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কারক ওয়াটসন ক্রিক, উনি মারা গিয়েছেন। উনি আবিষ্কারক বলতে বলতে পারো রোজালিন ফ্রাঙ্কলিন যা শুরু করেছিলেন উনি তা শেষ করেছেন। একটু হার্ড লাগছে বাট পসিবল, রাইট? আচ্ছা, আমাকে এটা বলো, মানে ডু ইউ ফিল যে কঠিন জিনিসগুলা তোমাকে পারতে হবে জীবনে বড় হইতে হইলে? এটা কি তোমরা বিশ্বাস করো যে জীবনে যদি বড় হইতে হয়, সামটাইমস আই হ্যাভ টু ডু হার্ড থিংস, আই হ্যাভ টু টেক সাম টাফ চ্যালেঞ্জেস? এটা কি তোমাদের মনে হয়? এত তথ্য মনে কিভাবে রাখবা? আমার কথাটা আবার শুনবা, সুন্দর করে বইটা পড়বা, আমার কথার সাথে মিলিয়ে বইটা পড়বা, বুঝছো? তারপর আবার রিভিশন দিবা, অ্যাক্টিভ রিকল করবা, সেম। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। বাট ইউ গাইজ আর ভেরি ভেরি স্মার্ট, আই বিলিভ দিস। বাট ইউ হ্যাভ টু বিলিভ দিস যে আমরা স্মার্ট। ভাই, আমার ভাইয়ের কথা আমরা শুনবো, আমরা আমাদের টেকনিক্যাল সেক্টরসগুলো ডেভেলপ করবো, পটেনশিয়ালিটিকে একদম ফুল ফ্লোতে ইউটিলাইজ করবো, এটা বুঝতে হবে। বাট আমরা রাতারাতি ফলাফল এক্সপেক্ট করবো না, এটা তোমাদের বুঝতে হবে। দ্যার ইজ নো শর্টকাট ইন সাকসেস, মাই বয়েজ, মাই গার্লস, হোয়াট এভার ইউ সে। বাট দেয়ার ইজ স্ট্র্যাটেজি, and there is a huge difference between strategy and shortcut. So তোমরা সবসময় শর্টকাট খুঁজতে কেন চাও? আই ডোন্ট নো। কখনো শর্টকাট খুঁজবা না, লং কাট, বাট স্ট্র্যাটেজিক ওইতে আগাইতে হবে। দেন তোমরা একটা সাস্টেনেবল বা টিকে থাকে এমন একটা সফলতা পাবা। আদারওয়াইজ সফলতা হয়তো ক্ষণিকের জন্য পাইতে পারো, বাট সেগুলো ভুইফোর সফলতা হবে, হুট করে আসবে, হুট করে চলে যাবে। সো সাস্টেন করতে হলে, ব্রেনের মধ্যে রাখতে হলে, একটা ইফেক্টিভ হইতে পড়তে হলে তোমাকে স্ট্র্যাটেজিক হতে হবে এবং শর্টকাট খোঁজা যাবে না। এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন শর্টকাট এন্ড স্ট্র্যাটেজি। আর শর্টকাটের দিকে ঝোঁকা যাবে না। 10 দিনে এই করে ফেলবো, 10 দিনে A+ পাওয়া সম্ভব, 10 দিনে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া সম্ভব, 10 দিনে বুয়েটে চান্স পাওয়া সম্ভব, 10 দিনে ম্যাথ বই শেষ করে ফেলা সম্ভব, একদম বেসিক সহ। আমি ওই 10 দিনেই পড়বো, এরকম ইউটিউবে অনেক থাম্বনেইল দেখো। আই বিলিভ দ্যাট দিস থিং ডাজন্ট মেক এনি সেন্স। এগুলোর দিকে কখনোই তাকাবা না, কখনোই না, কখনোই না, কখনোই না। আমরা আবারও বলছি, আমরা সাকসেসফুল হব কি? পরিশ্রম করে। উই ওন্ট সার্চ ফর শর্টকাট, রাদার স্ট্র্যাটেজিক লং কাট, বুঝছো? স্যার, আমি বায়োলজি পড়া এক স্টুডেন্টকে, গুড গুড, এটা তো আমি চাই এভরি স্টুডেন্টস অফ মাইন্ড শুড বি আ গ্রেট টিচার। তোমরা শিখবা এবং শেখাবা, শিখলে শেখাইলে তোমার মনে থাকবে, এবং শিখলে শেখাইলে এই কম্বিনেশন যদি ধরে রাখতে পারি, আমরা সবাই একসাথে জিতে যাব। তো আমি এটা ফিল করি যে আমার সকল স্টুডেন্ট হবে আমার থেকেও বেটার টিচার, বুঝছো? সো ট্রাই দিস। আচ্ছা, আজকে আর পড়াবো না, যেহেতু আহ, সময় হয়ে গিয়েছে। আমরা নেক্সট ক্লাসে জিন এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটা পড়বো। তোমাদের কাজ হচ্ছে জিন কোডন ট্রান্সলেশন প্রক্রিয়া একবার বাসা থেকে পড়ে আসা, এটা তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি? এটা হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট করতে হবে, দেখো হোমওয়ার্ক কি তোমাদের, লিখে রাখো একবার। এটা তো পড়বাই, সাথে একবার জিন কোডন ও ট্রান্সলেশন আগামী ক্লাসের আগে পড়ে আসবা। আর আমি ফিয়ারলেস মেথডে বায়োলজি পড়ার আইডিয়াল একটা ওয়ে তোমাদের গ্রুপে দিয়েছিলাম, ইউটিউব চ্যানেলে আছে। সো এটা ফলো করো, এটা একটা ওয়ে ছিল বা ফার্স্ট স্টেপ ছিল স্যার বোঝানোর আগে নিজে একবার পড়াশোনা করা, হ্যাঁ, আমার বিসিএস হয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করে যাতে খুব তাড়াতাড়ি পোস্টিং হয়ে যায়। আচ্ছা, এই তোমাদের কলেজে পরীক্ষা কবে বলো তো? হাফ ইয়ারলি পরীক্ষা কবে? যাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে এক্সট্রা সিলেবাস আছে তারা যেটা করবা সেটা হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো দেখে পড়ার চেষ্টা করো। বাট একুল ওকুল দুই কুল রাখতে গিয়ে দুই কুলে হারালা, তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা সিলেবাসকে মেইন ধরতে হবে, যে ঠিক আছে আমি শিক্ষার সাথে আগাই বা আমি কলেজের সাথে আগাই, যে কোনো একটাকে ফিক্স করে ওইটার পড়া কমপ্লিটলি পড়ে তারপর সময় থাকলে আর্কাইভ দেখতে হবে, বুঝছো? এবং ওই অনুযায়ী নিজের প্ল্যানটাকে অ্যাডজাস্ট করতে হবে, যে আমার আর্কাইভ দেখতে হবে, তাহলে আমি রেগুলার পড়াগুলো তাড়াতাড়ি পড়ে ফেলবো, তাড়াতাড়ি পড়ে আর্কাইভটা একটু দেখে নিব।
এটা করতে হয়। এটা হয়তো আমি তোমাদের জায়গায় থাকলে এটাই করতাম, একটু কষ্ট বেশি করতাম, হয়তো আমি 1 ঘন্টা কম আড্ডা দিতাম, হয়তো আমি 1 ঘন্টা কম ঘুমাইতাম, হয়তো আমি 1 ঘন্টা অন্যদিকে কম সময় নষ্ট করতাম। আমি এটা ভেবে নষ্ট করতাম না, বা এটা ভেবে সময়টা অন্য জায়গা থেকে বাঁচিয়ে পড়াশোনায় দিতাম বা অত্যধিক কষ্ট করতাম, যে 2 বছর পর যখন আমি একটা ভালো রেজাল্ট করব, যখন আমি ঢাকা মেডিকেল, বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা আমার যে স্বপ্নের জায়গাটা আছে সেই জায়গায় পৌঁছাবো, এবং সেই জায়গায় পৌঁছিয়ে আব্বু আম্মুকে বলবো আই হ্যাভ ডান দিস, তখন আব্বু আম্মুর যে মুখের হাসি, তাদের যে প্রাউড মোমেন্ট, আমার যে ভালো লাগা, সেইগুলার কাছে এই কষ্টটুকু কিচ্ছুই না। আমি জাস্ট এইগুলা ভেবে এখন শুরু থেকে এই কষ্টটা করতাম, শুরু থেকে এক্সট্রা এফোর্ট দিতাম, শুরু থেকেই হবে না, হচ্ছে না, এগুলা বাদ দিয়ে হওয়াতে হবে, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, এই জিনিসগুলো নিজের মধ্যে গ্রো করাইতাম। তো তোমরা এই জিনিসগুলো গ্রো করাচ্ছ কিনা এটা আমাকে একটু জানাও। পড়া মনে থাকে না? আচ্ছা, তোমরা পড়া না মনে থাকলে তুমি যেটা করবা সেটা হচ্ছে, দেখো, 3টা স্টেপ: রিডিং, তারপর ক্লাস করব, ক্লাসের পর রিভিশন অ্যান্ড অ্যাক্টিভ রিকলিং। এই জিনিসগুলো কইরো তো ভাই, সময় বেশি লাগবে, আমি বললাম তো একটু সময় বেশি লাগবে, বাট ইনশাল্লাহ তোমার পড়াশোনার মোড় ঘুরে যাবে। এইভাবে একটু পড়াশোনা করে দেখো না মনে থাকে কিনা, ট্রাই করতে হবে। উইল কিপ ট্রাইং, উইল ফেইল ফেইল ফেইল, উইল ফেইল অ্যাগেইন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, দেয়ার ইজ নো শেম ইন ফেইলুর। দ্য অনলি টাইম ইউ লুজ অ্যান্ড দ্য অনলি শেমফুল থিং ইজ টু গিভ আপ। হাল ছেড়ে দেওয়া, এটাই প্রকৃত লজ্জা, ফেল করা প্রকৃত লজ্জা না। বুঝছো? মানে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এইভাবে নিজেকে অবমাননা করা, এভাবে হাল ছেড়ে দেওয়া, এটা হচ্ছে লজ্জার, এটা হচ্ছে রিয়েল হার বা লুজ, লস। বুঝছো? আর আমরা লুজার হইতে আসি না, আমরা ফিয়ারলেস ফাইটার হইতে আসি, আমরা জিততে আসি, রাইট? টাটা বক্স হচ্ছে, ধরো এই যে ডিএনএ আছে না, এই যে ডিএনএ, ধরো এখানে টি আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে টি আছে। তো যখন এরকম অসংখ্য টি এ বন্ধন পাবা, এটাকে বলা হচ্ছে টাটা বক্স। এটা বেসিকলি কি? টাটা বক্স। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, যেইখানে টি এ সিকোয়েন্স বা ক্রমটা অনেক বেশি পায়, সেটা হচ্ছে টাটা বক্স। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, তোমার হয়তো মনে হয়তো ভাই এত স্লো যাচ্ছেন, আপনারা কি সিলেবাস শেষ করতে পারবেন? আমি নর্ডেম কলেজে ভর্তি হওয়ার পর আমাকে 1 মাস, একদম পাক্কা 1 মাস, শুধু প্রথম চ্যাপ্টার পড়াইছে, শুধু প্রথম চ্যাপ্টার, কোষের গঠন। বাট এটার বেসিকটা তো ভালো করে পড়াইছে, এটা একটা বেস ক্রিয়েট করছে, আমি পরে অনেক ফাস্ট পড়তে পারছি। সো প্রথম সময়টা একটু অ্যাডজাস্টমেন্টের সময় থাকে, এই জন্য বুঝিয়ে আমরা এই জিনিসগুলোকে কম অংশে ভাগ করছি, বেশি সময় নিয়ে পড়াচ্ছি। বাট যখন তোমার অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে তখন দেখবো আমরা ফাস্ট যাব, বাট তোমাদের সবকিছু বুঝিয়ে যাব। বুঝছো? আর আমি এটা তোমাকে এনশিওর করতে পারি, ইনশাল্লাহ তুমি যদি আমাদের সাথে আগাও, আমাদের সাথে পড়াগুলো শেষ করো, তোমার টেস্ট পরীক্ষার আগেই, আবারও বলছি, টেস্ট পরীক্ষার আগেই বা অনেক ক্ষেত্রে প্রি টেস্ট পরীক্ষা চলাকালীন তোমার সিলেবাস একদম কমপ্লিট হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, প্রি এমআরএনএ হচ্ছে একদম ফাইনাল এমআরএনএ এর আগের অবস্থা, মানে তুমি ট্রান্সক্রিপশন করেছো, ক্যাপ লাগাও নাই, লেজ লাগাও নাই, স্প্লাইসিং বা কাটাছেঁড়া করো নাই, যে এই এমআরএনএটা, এটা হচ্ছে প্রি এমআরএনএ, যেখান থেকে পরে ক্যাপ বা টুপি পরাইতে হয়, লেজ লাগাইতে হয়, তারপরে স্প্লাইসিং বা কেটে ফেলতে হয় ইন্ট্রন গুলা, তারপরে আমরা পাই ফাইনাল এমআরএনএ। বুঝছো? ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমি হতাশা দিয়ে নয়, আমি আশা দিয়ে, আমি পজিটিভিটি দিয়ে ক্লাসটা শেষ করতে চাই। সেটা হচ্ছে আমি তোমাদের সবার মুখ থেকে এটা শুনতে চাই যে ভাইয়া ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব, আমরা চেষ্টা করে যাব, আমরা পারবো ইনশাল্লাহ, কারণ আমরা হারতে আসিনি, আমরা জিততে এসেছি। ঠিক আছে, এই কথাটা আমি শুনতে চাই সবার কাছ থেকে। তো সবাই এই পজিটিভ জিনিসটা নিয়ে, পজিটিভ জিনিসটা বলে ক্লাস থেকে যাও, তাহলে আমিও শান্তি পাবো, তুমি একটা কনফিডেন্স পাবা। সো স্টার্ট, যে ভাই আমরা জিততে চাই, আমরা জিততে এসেছি, আমরা জিতেই ফিরবো ইনশাল্লাহ। আর আমাদের জিত কি? আমাদের জিত হচ্ছে কনফিডেন্সের সাথে এগিয়ে যাওয়া, না থামা, এটা হচ্ছে আমাদের রিয়েল জিত। আমরা রেজাল্ট নিয়ে ভাববো না, আমাদের জিত হচ্ছে এটাই। জিনোম কি? জিনোম হচ্ছে তোমার বডিতে যত জিন আছে, হ্যাঁ, তোমার একটা কোষে যত জিন আছে, সকল জিনের একটা সেট হচ্ছে জিনোম। যেমন আমাদের কি 2 সেট ক্রোমোজোম আছে, অর্থাৎ আমাদের জিনোম হচ্ছে 2 সেট, আমরা ডিপ্লয়েড প্রাণী। ঠিক আছে, গুড। তাহলে সবাই, এটা হচ্ছে আজকের বটম লাইন, যে আমরা চেষ্টা চালিয়ে যাব, আমাদের জিততে হবে, কারণ আমরা জিততে এসেছি। আর আমাদের জিত একটাই, সেটা কি? সততার সাথে, বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া, এটাই আমাদের জিত। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।